আইনজীবী পরীক্ষা চূড়ান্ত একটা সাজেশন যেটা এত সহকারে বলবো, সে যে 2022 সাল থেকে শুরু করব। 2022 সালের কী প্রশ্নগুলো এসেছিল। দেওয়ানি কাজবিধি 1918 অধীনে কখন একটি দেওয়ানি মোকদ্দমা রিসিভার নিয়োগ করা যায়? আমরা জানি যে 40 আদেশে 1 এবং 2-এ রিসিভার নিয়োগের বিষয়ে আলোচনা করা আছে। এটা 40 আদেশের 1 ও 2 এবং রিসিভারের দায়িত্ব কর্তব্য সমূহ কী? রিসিভারের দায়িত্ব হচ্ছে যে হিসাব দাখিল করা, তারপর হচ্ছে কোনো জমির তত্ত্বাবধান করা, তারপর হচ্ছে কোনো জমি যদি ত্রুটি থাকে সেগুলি বিষয়ে সেগুলো দেখাশোনা করা এবং নিয়মিত জামানত জমা দেওয়া। দেওয়ানি কাজবিধি 1908-এর আলোকে অস্থায়ী নিষেধাজ্ঞা আবেদন মঞ্জুর কিংবা না মঞ্জুর ক্ষেত্রে আদালত ক্ষমতা অনুসরণীয় নীতিমালাগুলো কী কী? অর্থাৎ আমরা জানি যে 39 আদেশে অস্থায়ী নিষেধাজ্ঞা সম্পর্কে বলা আছে এবং সুনির্দিষ্ট প্রতিকার আইন 52 থেকে 57 ধারার মধ্যে অস্থায়ী এবং স্থায়ী নিষেধাজ্ঞা বিষয়ে আলোচনা করা আছে। সেখানে অস্থায়ী নিষেধাজ্ঞা নিতে হলে তাহলে কিছু অনুসরণীয় কিছু নীতিমালা আছে, যেগুলো হচ্ছে যে 1 নম্বর হচ্ছে যে একটা কেস থাকা লাগবে এবং 2 নম্বর হচ্ছে যে বাদী পক্ষের একটা মারাত্মক ক্ষতির সম্ভাবনা থাকে এবং যে ক্ষতি হবে সেটা আর্থিক ক্ষতিপূরণ বা কোনোভাবে পূরণ করা সম্ভব না এবং সেটা হস্তান্তর করার একটা পায়তারা থাকবে এবং বিবাদী হস্তান্তর করার জন্য একটা হুমকি দিবে। দি কোর্ট মে অ্যাট এনি স্টেটস অ্যাডজর্ন দ্য হিয়ারিং অফ সুট, মানে দেওয়ানি কাজবিধি আলোকে আমরা মুলতবি জানি যে 17 আদেশে মুলতবি আছে এবং 1 আদেশে এই মুলতবি বিষয় বলা আছে। আমরা জানি যে 1 আদেশের 17 আদেশের 1 বিধির 7 উপবিধি অনুযায়ী 3,000 টাকা দিয়ে মামলাটাকে পুনর্জীবিত করা যায় এবং আমরা জানি যে মুলতবি যেহেতু দেওয়ানি কাজবিধি সংশোধনী আইন 2025 অনুযায়ী এখন আগে ছিল 3 বা 6 বার, অর্থাৎ শুনানি পর্যায়ে 4 বার, শুনানি পর্যায়ে 4 বার বাদী পক্ষ বিবাদী পক্ষ এবং 2 বার হচ্ছে টাকা খরচ ছাড়া আর খরচা সহ হচ্ছে 2 বার, টোটাল 4 বার, 4 8 বার এবং শুনানি পর্যায়ে অর্থাৎ শুনানি পর্যায়ে হচ্ছে 6 বার, 6 12 বার, এই 20 বার এখন হচ্ছে মুলতবি করা যাবে সেটা বলা আছে। আর বিজ্ঞ সিনিয়র সহকারী জজ ঢাকা দেওয়ানি মোকদ্দমায় 1908-এর 89 ধারা বিধান অনুসারে মধ্যস্থার উদ্যোগ গ্রহণ করে বিরোধিতার মধ্যস্থতা হিসেবে 2 পক্ষে নিযুক্ত আইনজীবীকে নিয়োগ প্রদান করে শুরুতে তাদের ফি ধার্য করেন। আমরা জানি যে 89-এর 1 বলা আছে যে আদালত মধ্যস্থতা নিয়োগ করতে পারবে না, মানে উভয় পক্ষ মধ্যস্থতা নিয়োগ করবে, এই সম্পর্কে বলা আছে। এবং 89-এর 10 বলা আছে যে যদি ওই আদালতের বিচার যদি করার ক্ষমতা না থাকে তাহলে অন্য আদালতে, অর্থাৎ 89A 9 নম্বর ধারাতে বলা আছে যদি মধ্যস্থতা যে আদালত করবে সে আদালত যদি এটা মধ্যস্থতা শেষ করতে না পারে তাহলে তার ইতিহাস সম্পূর্ণ অন্য আদালতে মামলাটা বিচারের জন্য বা এটা শেষ করার জন্য পাঠিয়ে দিবে। সুনির্দিষ্ট প্রতিকার আইনে নিষেধাজ্ঞা মঞ্জুর এবং না মঞ্জুরের ক্ষেত্রে উদাহরণ সহ আলোচনা করা। এটা 52 থেকে 57 ধারার মধ্যে আছে যে কী ক্ষেত্রে নিষেধাজ্ঞা হবে, কী ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা হবে বা কোন ক্ষেত্রে নিষেধাজ্ঞাগুলো দেওয়া যাবে না। অস্থায়ী নিষেধাজ্ঞা 56 ধারা অনুযায়ী 11টি ক্ষেত্রে দেওয়া যায় না, বিশেষ করে সবগুলো সরকারি মধ্যে পাওয়া যায়। এবং এখানে একটা বিষয় আছে যে সরকারি কোনো কর্তব্য 56D ধারা অনুযায়ী যে সরকারি কোনো কাজে বা সৌন্দর্যবর্ধনের কাজে কোনো নিষেধাজ্ঞা চাওয়া যায় না বা নিষেধাজ্ঞা জারি করা যায় না। তো এখানে এই বিষয়টা বলা আছে। আর হচ্ছে দেওয়ানি কার্যবিধি অনুযায়ী অনুসন্ধান, মানে এখানে বলা আছে যে ফৌজদারি কার্যবিধি 1898-এর মামলার অনুসন্ধানের বিচারের বিষয়ে ফৌজদারি আদালত ইখতিয়ার আলোচনা করা। আমরা জানি যে 171-এ এই অনুসন্ধান ও বিচারের বিষয়ে বলা আছে। 177 ধারাতে বলা আছে যে অনুসন্ধান ও বিচারের স্থান। আর ফৌজদারি কার্যবিধি 1898-এর সাক্ষীদের উপস্থিতি কোন স্থানে তল্লাশি চালানোর সাধারণ বিধানসমূহ কী? এটা বলা আছে 103 ধারাতে যে 2 জন ওখানকার অধিবাসী সম্ভ্রান্ত পরিবারের 2 জন সাক্ষীকে নিয়ে তল্লাশি অভিযান চালাতে হবে এবং 103-এর 4 উপধারা অনুযায়ী 103-এর 2 উপধারা অনুযায়ী জব্দ তালিকা করবে এবং এই জব্দ তালিকা একটা করবে। হ্যাঁ, আবার বিচারার্থে গ্রহণ করা ক্ষমতাসম্পন্ন কোনো ম্যাজিস্ট্রেট নিকটে কোনো অপরাধের অভিযোগ আনিত হলে ফৌজদারি কার্যবিধি 1898 অনুসারে উক্ত ম্যাজিস্ট্রেটের করণীয় কী? আমরা জানি যে 190 ধারাতে ম্যাজিস্ট্রেট মামলা আমলে নেয়
এবং ম্যাজিস্ট্রেট মামলা উন্নয়নের তিনভাবে, সেটা হচ্ছে যে পুলিশের মাধ্যমে কোনো তথ্যের ভিত্তিতে অথবা নিজে দেখি শুনিয়া, এটা হলো দেখিয়া শুনিয়া পুলিশি কুটিশি, তিনভাবে ম্যাজিস্ট্রেট মামলা আমলে নেয়। একটি মামলা এইচের বিরুদ্ধে দণ্ডবিধি 1860-302 ধারা অভিযোগ গঠিত হয়। সাক্ষ্য প্রমাণিত হয় যে এইচ তার স্ত্রী ডাব্লিউকে আঘাত করতে গিয়ে ডাব্লিউর কোলে থাকা তাদের বাচ্চা সিকে আঘাত করে। এর 14 দিন পর সি মারা যায়। এটা প্রমাণিত হয় যে যথাযথ চিকিৎসা পেলে হয়তো সি বেঁচে যেতে পারত। সংশ্লিষ্ট আইনে উল্লেখে ওই আইনজীবী হিসেবে তার খালাস কিংবা সর্বনিম্ন শাস্তির জন্য আপনার মতামতটা কী? এখানে আমরা জানি যে 299 ধারায় 3টে ব্যাখ্যা আছে এবং 5টা উপাদান আছে। আর হচ্ছে 300 ধারায় 5টা ব্যতিক্রম আছে, খুনের 5টা ব্যতিক্রম আছে এবং 4টে আছে হচ্ছে সত্য, মানে খুন করার যে সত্যগুলো সেগুলো থাকে, 4টে সত্য থাকে এবং এই সত্য 4টে যদি ফুলফিল হয় তাহলে আমরা দেখি যে যেখানে যে আকস্মিক উত্তেজনার ফলে অর্থাৎ 300 ধারা যে খুনের বিষয়টা বলা আছে, এখানে 1 নম্বর ব্যতিক্রমের মধ্যে এখানে বলা আছে এটা যে আকস্মিক উত্তেজনা ফলে যদি খুন করে সেটা খুন হবে না, কিন্তু সেটা হবে অপরাধজনক নরহত্যা এইরকম। তারপর দণ্ডবিধি 1860-এর সন্নিবেশিত সাধারণ ব্যতিক্রম সহ বর্ণনা করো। আমরা জানি যে 76 থেকে 106 ধারার মধ্যে 106 ধারার মধ্যে সে ওই সাধারণ ব্যতিক্রম সমূহ ধারাগুলো বর্ণনা করা আছে। এখানে আমরা জানি যে 100 ধারায় দেহের আত্মরক্ষার জন্য 6টা এবং 103 ধারায় সম্পত্তির আত্মরক্ষার জন্য 4টে, টোটাল 20টে আত্মরক্ষার চাবিকাঠি দেওয়া আছে। তারপর বল প্রয়োগ, অপরাধমূলক বল প্রয়োগ, আক্রমণ বলতে কী বোঝো? আমরা জানি যে বল প্রয়োগ এটা আছে হলো 149 ধারাতে এবং আক্রমণ আছে 151 ধারাতে, আর 50 ধারাতে আছে অপরাধমূলক বলপূর্বক। এই বলপূর্বক আছে হলো বলপূর্বক গ্রহণ, সেটা আছে হলো 383 ধারাতে, চাঁদাবাজি যেটাকে বলা হয়। আর 350 ধারাতে আছে অপরাধমূলক বল প্রয়োগ, আর 351-তে আছে আক্রমণ। তাহলে বলপূর্বক গ্রহণ 383, 350-এ আছে অপরাধমূলক বল প্রয়োগ, আর 351-তে আছে আক্রমণ, এ সম্পর্কে বলা আছে। আর অপরাধমূলক বিশ্বাসভঙ্গ বলা আছে 406 ধারাতে, আর অপরাধমূলক আত্মসাৎ 403 ধারাতে। তো KLMNOP একটি বাড়িতে ডাকাতি করলো, বাড়ির মালিক আর কি খুন করলো, এটা সরাসরি এটা 396 ধারায় খুন সহকারে ডাকাতি হবে, কারণ এখানে মাল নিতে পারুক আর না পারুক। সকল দোষ স্বীকারোক্তি কিন্তু সকল স্বীকারোক্তি দোষ স্বীকারোক্তি নয়, ব্যাখ্যা করুন। এই সকল দোষ স্বীকারোক্তি কিন্তু সকল স্বীকারোক্তি দোষ স্বীকারোক্তি নয়। এটা আমরা যদি 24 থেকে সাক্ষ্য আইনের 24 থেকে 28 ধারার মধ্যে এই বিষয়টা সুন্দরভাবে উপস্থাপন করা আছে। এখানে কোনটা দোষ স্বীকারোক্তি এবং কোনটা দোষ স্বীকারোক্তি নয় সেটা সুন্দর করে আলোচনা করা আছে। তারপর আসামি পুলিশের হেফাজতে থাকলে আসামি নিকট থেকে প্রাপ্ত তথ্য কতখানি প্রমাণ করা যেতে পারে, এটা বলা আছে 27 ধারাতে। একটি চা বাগানে বিক্রয় দলিলে বাগানের নকশা সন্নিবেশিত হলো। নকশায় ভুলবশত বাগানের চতুর্দিকে রাস্তা করা হয়নি, দলিলে উল্লিখিত রাস্তাটি চা বাগানের অংশ হিসেবে প্রমাণের জন্য মৌখিক সাক্ষ্য প্রদান করা যাবে কি না। আমরা জানি যে 92 ধারা অনুযায়ী দলিলের বিষয়বস্তু 91 ধারা অনুযায়ী দলিলের বিষয়বস্তু দলিল দ্বারা প্রমাণ করতে হয়, আর দলিলের সাক্ষ্য প্রমাণের জন্য মৌখিক সাক্ষ্য বর্জন। অর্থাৎ দলিল যদি কোনো কিছু দলিল করা হয় তো সেটা মৌখিক সাক্ষ্য, সেটার জন্য মৌখিক সাক্ষ্য গ্রহণ করা হয় না। এবার দেখি যে দেওয়ানি ও ফৌজদারি মামলা প্রমাণের দায় ভিন্ন রূপ কী? প্রমাণের দায় সংক্রান্ত সাক্ষ্য আইন 1872-এর বিধানের আলোকে বিস্তারিত আলোচনা করুন। তাহলে আমরা জানি যে ফৌজদারি এবং সাক্ষ্য আইন এমনভাবে সমানভাবে, অর্থাৎ সাক্ষ্য আইন অনুযায়ী সেগুলো প্রমাণ করতে হয়। এটার মধ্যে কোনো ভিন্নতা বা ভিন্ন রূপ কোনো কিছু আমরা দেখি না, এটা সবগুলো একইভাবেই প্রমাণ করা হয় এবং এটা বলা আছে 101 থেকে 114 ধারার মধ্যে। হ্যাঁ, এখন প্রমাণের দায় সংক্রান্ত বিধান আলোকে বিস্তারিত লিখুন। তাহলে 101 থেকে 114 ধারাগুলো লিখলে তাহলে মোটামুটি আপনাদের এটা হবে। এখানে বলা আছে 101 ধারা প্রমাণের দায়ভার, আর 102 ধারাতে বলা আছে যার উপর প্রমাণের দায়ভার যার উপর ন্যস্ত থাকে এবং নির্দিষ্ট কিছু ঘটনা যেটা থাকে। আর 104 ধারাতে বলা আছে যে যদি আপনি কোনো কিছু দাবি করেন তো সেটা আপনাকে প্রমাণ করতে হবে, সেটা 104 ধারাতে বলা আছে। আর 105 ধারাতে বলা আছে ব্যতিক্রম, মানে 105 ধারাতে ব্যতিক্রম সম্পর্কে বলা আছে। যে দেওয়ানি সাক্ষীর বিশ্বাসযোগ্যতা কীভাবে অভিশংসন করা যায়, এটা আমরা জানি যে 155 ধারাতে, মানে 154-তে আছে বৈরী সাক্ষ্য। হ্যাঁ, 154-তে আছে বৈরী সাক্ষ্য এবং 155-তে আছে
155-তে আছে হচ্ছে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অভিশংসন। তা সাক্ষীর বিশ্বাসযোগ্যতা কয়েকভাবে অভিশংসন করা যায়, যেমন সাক্ষীকে বলা যায় ঘুষ নিয়েছে, বা পূর্বের দণ্ডের সাথে পূর্বের বক্তব্যের সাথে বর্তমান বক্তব্যের মিল নেই। তারপর আবার সাক্ষী দুশ্চরিত্রা, তারপরে সাক্ষী বিশ্বাসের অযোগ্য। এইভাবে সাক্ষী প্রমাণ করা যায় আর কি, মানে সাক্ষীর অভিশংসন এইভাবেই প্রমাণ করা যায়। তামাদি আইন 1908-এর বিধান অনুসারে সম্পত্তিতে কোনো ব্যক্তির অধিকার কীভাবে বিলুপ্ত হতে পারে। আমরা জানি যে 28 ধারা অনুযায়ী যে বিলুপ্ত, যেখানে বলা আছে যে যদি একটা জমি যদি 12 বছর যদি আপনার নিজস্ব জমির মালিক, কিন্তু 12 বছর যদি ওই জমিটা যদি বেদখল থাকে এবং আপনি যদি কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ না করেন, তাহলে আপনার অধিকারটা কী আছে, বিলুপ্ত হয়েছে। এবং 26 ধারায় সেটা কী আছে, যে আপনি যদি একাধারায় সুখ-অধিকার অর্জন যেটাকে বলা হয়, তো 26 ধারায় যদি 20 বছর যদি প্রায় মানে ব্যক্তিগত সম্পত্তি যদি 20 বছর যদি কেউ ভোগ দখল করে, তাহলে সে 2 বছরের মধ্যে তামাদি মামলা করতে পারবে সেটার সুখ-অধিকারের জন্য। পাশাপাশি যদি সরকারি সম্পত্তি হয়, সেটা 60 বছরের মধ্যে, 60 বছর পার হওয়ার পর 2 বছরের মধ্যে তাকে মামলা করতে হবে। তারপর এখানে বলা আছে যে কোন মোকদ্দমা দাখিলের তামাদি মেয়াদ গণনার ক্ষেত্রে আইনানুগ কার্যক্রম এবং এখতিয়ারবিহীন আদালতে দাখিলের সদুদ্দেশ্যমূলক কার্যক্রম বাবদ ব্যয়িত সময় আলোচনা করুন। যে কোনো মোকদ্দমা দাখিলের তামাদি মেয়াদ গণনার ক্ষেত্রে আইনানুগ কার্যক্রম, মানে আইনানুগ কার্যক্রমগুলো হচ্ছে যে আমরা জানি যে তামাদি আইনের আইনানুগ কার্যক্রমগুলো হচ্ছে 12 থেকে 20 ধারার মধ্যে, হ্যাঁ। আর এখতিয়ারবিহীন আদালতে মামলা হচ্ছে 14 ধারার মধ্যে। যে যদি সৎ উদ্দেশ্যে যা যদি এখতিয়ারবিহীন আদালতে মামলা করে, তাহলে সেটা তামাদি ছাড় পাবে বা তামাদি মাপ পাবে। আর একটা দেওয়ানি মোকদ্দমা দাখিল এটা লাগবে না। আইনজীবী হওয়ার জন্য একজন ব্যক্তির কোন শতাধিক পূরণ করা আবশ্যক, এটা জানি যে যোগ্যতা, এই যোগ্যতা হলো 27 ধারাতে আছে, 27 আদেশে আছে। দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস 1972-এর 27 আদেশে এই বিষয়টা বলা আছে যে একজন আইনজীবী হওয়ার জন্য কী যোগ্যতা থাকবে এবং কী অযোগ্যতা থাকবে। তো আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আবেদনপত্র ইচ্ছাকৃত মিথ্যা তথ্য প্রদান করে, যে তথ্য প্রদান করে, এটা বলা আছে যে 62 এ ধারাতে এটা বলা আছে। তো 62 এ ধারাতে যদি মিথ্যা তথ্য প্রদান করে, তার সার্টিফিকেটটা বাতিল হয়ে যেতে পারে, হ্যাঁ। তারপর যে একজন আইনজীবী ফি নির্ধারণের ক্ষেত্রে কোনো বিষয়টি বিবেচনায় নেবে, দি ক্যানন অফ মানে অর্থাৎ এটা হচ্ছে যে আমরা জানি যে দি ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এটিকুইটি, এখানে 4টা অধ্যায় আছে। এখানে 2য় অধ্যায়ে লেখা আছে যে আইনজীবীর সাথে মক্কেলের সম্পর্ক। তো আইনজীবীর সাথে মক্কেলের সম্পর্কের অধ্যায়ে বলা আছে যে 10 বিধিতে বলা আছে, এখানে বিধি আছে 14টা। তো 10 নম্বর বিধিতে বলা আছে যে অস্বাভাবিক ফি দাবি করবেন না। 2021-এ যেটা ছিল, প্ল্যান ক্যান নট বি রিজেক্টেড অন মিক্সড কোশ্চেন অফ ল অ্যান্ড ফ্যাক্ট। তার মানে প্ল্যান ক্যান নট বি রিজেক্টেড মানে অর্থাৎ আর্জি বা জবাব বাতিল হবে যদি কোশ্চেন অ্যান্ড ল অ্যান্ড ফ্যাক্ট, অর্থাৎ বাতিল হবে না, ক্যান নট বি রিজেক্টেড অন মিক্সড কোশ্চেন অফ ল অ্যান্ড ফ্যাক্ট, অর্থাৎ আর্জি মধ্যে আইন এবং সাক্ষ্য, হ্যাঁ, আইন এবং সাক্ষ্য এটা না থাকলেও আর্জি বাতিল হবে না বা এই বিষয়ে বাতিল করা যাবে না। এটা বলা আছে 6 আদেশের 2 বিধিতে। আর জাজমেন্ট অ্যান্ড এডমিশন কি আদালতের ক্ষেত্রে উক্তরূপ রায় প্রদান করেন, এটা জানি যে জাজমেন্ট অ্যান্ড এডমিশন স্বীকৃতি সম্পর্কে বলা আছে 12 আদেশে। এই 12 আদেশের 6 বিধিতে বলা আছে, 12 আদেশের 6 বিধিতে বলা আছে 12-6, হ্যাঁ, 12 থেকে 6 বাদ দিলে 6, এটা স্বীকৃতির উপর রায়। তার মানে স্বীকৃতির উপর রায়। আমরা জানি যে 15 আদেশে প্রথম শুনানিতে রায়, এটা সম্পর্কে আলোচনা করা আছে। 2003 সালের 2003 সালের 40 আইনের দ্বারা মানে 2003 সালে যেটা আইন পরিবর্তন করা হয়, দেওয়ানি কার্যবিধি 1908, এটা হচ্ছে যে 17 আদেশের এক বিধি মামলায় মুলতবি সংক্রান্ত যে বিধান প্রবর্তন হয়েছে তা মামলা দ্রুত নিষ্পত্তিতে কীভাবে ভূমিকা রাখতে পারে বিস্তারিত আলোচনা করুন। যে মুলতবি যেহেতু দেওয়ানি কার্যবিধি সংশোধনী 2025 অ্যামেন্ডমেন্ট অনুযায়ী এখন মুলতবি আগে ছিল 24 বার টোটাল, সেটা শুনানি পর্যায়ে এবং শুনানির পরে
এটা এখন টোটাল হচ্ছে 20 বার। তাহলে এই ক্ষেত্রে একটা ভালো একটা অবদান রাখার সম্ভাবনা আছে। আর চুক্তি সংশোধন ও রদকরণের ক্ষেত্রে সময় অধিকাংশ আলোচনা করা। চুক্তি সংশোধন জানি যে আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 31 ধারাতে চুক্তি সংশোধন বিষয়ে আলোচনা করা আছে, যে কোনো দলিল সংশোধন, অর্থাৎ যে কোনো লিখিত কোনো কিছু এটা দলিল হিসেবে আখ্যায়িত হবে, এটা সংশোধনের জন্য বলা আছে 31 ধারাতে সুনির্দিষ্ট প্রতিকার আইন, এবং সংশোধনের জন্য বলা আছে 35 ধারাতে, অর্থাৎ রদ করার জন্য বলা আছে 35 ধারাতে। আর যদি দলিল বাতিল যদি বিষয়টা আসে তাহলে 39 ধারা অবশ্যই ব্যবহার করতে হবে। তাহলে এক্স ওয়াইয়ের সাথে চুক্তি করেন যে এক্স 12 মাস তার থিয়েটারে গান করবেন। তো এখন এটা চুক্তি করে পরে এটা চুক্তি বাতিল করে। আমরা জানি যে 21 বি সুনির্দিষ্ট প্রতিকার আইনে 21 বি ধারাতে যে ব্যক্তিগত যোগ্যতা প্রয়োগ করে যে চুক্তিটা হবে, ওই চুক্তিটা কিন্তু বলবৎযোগ্য নয়। সেটা আছে হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন 21 ধারাতে বলা আছে যে হচ্ছে 8টা চুক্তি, মানে অর্থাৎ 8টা চুক্তি বলবৎ করা যায় না। আর হচ্ছে 21 এতে বলা আছে যে অরেস্ট্রিকৃত চুক্তি এটা বলবৎ করা যায় না। সেটা বলা আছে হলো 21 ধারাতে সুনির্দিষ্ট প্রতিকার আইন 21 ধারাতে বলা আছে 8টা, এবং 21 এতে বলা আছে 1টা। তাহলে টোটাল 12টা, টোটাল হচ্ছে 9টা ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না। আর 12 ধারাতে বলা আছে যে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় 4টে ক্ষেত্রে। ওই 4টে ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট কার্যকর করা যায়, এটা হচ্ছে 12 ধারাতে বলা আছে। আর আমলযোগ্য অপরাধ নিরোধে পুলিশের ক্ষমতা বর্ণনা করুন। তাহলে আমলযোগ্য ক্ষমতা নিরোধে আমরা জানি যে 154 ধারাতে আমলযোগ্য অপরাধ, এবং 155তে আমল অযোগ্য অপরাধ, 156তে বলা আছে যে আমলযোগ্য মামলার তদন্ত। তাহলে এই আমলযোগ্য মামলার তদন্ত, এবং 161তে বলা আছে যে পুলিশ সাক্ষীদের তলব করতে, 160তে বলা আছে পুলিশ সাক্ষীদের সমন দিতে পারে, 161তে বলা আছে যে পুলিশ সাক্ষীদেরকে তলব করতে পারে। তা যাই হোক, আপনি 154 থেকে 157 ধারাটা এখানে প্রয়োগ করতে হবে। তো গ্রেপ্তারকৃত ব্যক্তিকে সর্বোচ্চ কত ঘন্টা থানা হেফাজতে রাখা যায়, এই সময় কি বৃদ্ধি করা যায় কি না। তাই আমরা জানি যে 166 ধারা অনুযায়ী 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারকৃত ব্যক্তি তদন্ত কাজ শেষ না হলে, মানে 24 ঘন্টার মধ্যে তদন্ত কাজ শেষ হলে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যেতে হবে। ম্যাজিস্ট্রেট যদি তার যদি তদন্ত কোনো কিছু বাকি থাকে, তাহলে সেটা 166 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট, মানে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট আর দ্বিতীয় শ্রেণী বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট 15 দিনে পুলিশ হেফাজতে রাখার আদেশ দিতে পারে, এবং সেটা অবশ্যই দায়রা আদালতকে অবহিত করতে হবে। তো জামিন পাওয়া আসামির একটা অধিকার, এটা তার প্রতি আনুকূল্য না। আমরা জানি যে জামিন পাওয়া আসামির একটা অধিকার, এটা তার প্রতি আনুকূল্য নয়। জামিন যোগ্য জামিন অযোগ্য উভয় অপরাধের ক্ষেত্রে এই ধরনের প্রযোগ্যতা সম্পর্কে আলোচনা করুন, সংশ্লিষ্ট বিধান আলোকে ব্যাখ্যাটা করুন। আমরা জানি যে 496 ধারা ফৌজদারি কার্যবিধি 496 ধারা জামিন যোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন, আর 497 বলা আছে জামিন অযোগ্য অপরাধে জামিন। তাহলে 496 ধারায় তার জামিন, এটা হচ্ছে তার প্রতি আসামির প্রতি বা অভিযুক্তের প্রতি একটা অধিকার, কিন্তু 497 ধারা সেটা অধিকারটা না। তাহলে 497 ধারায় জামিন অযোগ্য যদিও, তারপরও আদালত নারী, পীড়িত ব্যক্তি, অক্ষম ব্যক্তি এগুলোকে জামিন দিয়ে থাকে। তো এই ক্ষেত্রে এটা আসামি এটা আনুকূল্য না, মানে একটা ক্ষেত্রে 496 অনুযায়ী হলো তার 96 ধারা অনুযায়ী তার প্রতি এটা অধিকার, আসামির অধিকার, এবং এটি তার প্রতি আনুকূল্য নয়। আর জামিন অযোগ্য উভয় অপরাধের ক্ষেত্রে এই ধরনের প্রযোজ্য আলোচনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করে, এটা 496 এবং 97 ধারা আলোচনা করতে হবে। আর বলা আছে কখন এটি সমাবেশ বেআইনি সমাবেশ হিসেবে গণ্য হয়, মানে যখন আমরা জানি যে বেআইনি সমাবেশের সদস্য সংখ্যা হচ্ছে 5। হ্যাঁ, তো বেআইনি সমাবেশের সাথে দাঙ্গার মধ্যে পার্থক্য কী? যদি বেআইনি সমাবেশে যদি উগ্রতা বা বল প্রয়োগ করা হয়, সেটা দাঙ্গায় রূপান্তরিত হয়, এটা আছে 146 ধারাতে। 146 ধারাতে বলা আছে, এবং 147 ধারাতে দাঙ্গার শাস্তি আছে। তো 146 ধারাতে বলা আছে দাঙ্গা, এবং 147 ধারাতে আছে দাঙ্গার শাস্তির 2 বছর। আর 141 ধারা আছে বেআইনি সমাবেশ। তো বেআইনি সমাবেশের হলো উপাদান হচ্ছে 5টা, যে 5 জন সদস্য থাকা লাগবে, বেআইনি উদ্দেশ্য থাকা লাগবে, তারপরে কোনো জমি দখল করার একটা হিসেব থাকা লাগবে, এই ক্ষেত্রে 5টা আর কি। তারপর কোনো ব্যক্তির শরীর ও সম্পত্তির সম্পর্কিত আত্মরক্ষা অধিকার পরিধি কতটুকু বিস্তৃত। আমরা জানি যে 102 ধারাতে মানে অধিকার প্রয়োগের যে সময়সীমা এই সম্পর্কে আলোচনা করা আছে, অর্থাৎ অধিকার প্রয়োগের সময়সীমা সম্পর্কে আলোচনা করা আছে, এবং একটা স্থিতিকাল যেটাকে বলে। তার মানে আপনাকে আঘাত করার জন্য আছে সকালে, আপনি সেই আঘাতে প্রতিঘাত করছেন বা প্রতিউত্তর দিচ্ছেন বিকালে, এটা হবে না। অর্থাৎ যখন আঘাত করতে আসবে সেই সময় আপনার সেই সময় আপনি সেটা প্রয়োগ করতে পারবেন, বা যেভাবে আত্মরক্ষার যে অস্ত্র দিয়ে আত্মরক্ষা আপনাকে আক্রমণ করতে আসবে, ঠিক সেই অস্ত্র বা তার চেয়ে একটু উন্নত অস্ত্র দিয়ে আপনাকে আঘাত করার জন্য, মানে তার আঘাত ঠেকানোর জন্য চেষ্টা করতে হবে।
এই করে যদি আপনি কোনো কিছু করেন তখন সেটা হবে আত্মরক্ষার অধিকার। তারপর এক্স ওয়াইকে ধারালো চাবে দিয়ে আক্রমণ করে এক্স নিজেকে বাঁচানোর জন্য তার রিভলভার থেকে ওয়াইয়ের প্রতি একটা গুলি ছড়ে। এটা জানি যে এটা আমরা সকলে জানি যে এটা খুন হবে, কারণ প্রথম গুলিটা করছে আহত হচ্ছে, সেকেন্ড টাইম সে আবার তাকে মারার জন্য গুলি করছে, তাহলে অবশ্যই এটা খুন হবে। তারপর সাক্ষ্য প্রদানের জন্য যোগ্য ব্যক্তিকে, তো সাক্ষ্য প্রদানের জন্য যোগ্য ব্যক্তিকে এটা আমাদের বলা আছে 118 ধারাতে। আমরা জানি যে 118 ধারাতে যোগ্য সাক্ষী সম্পর্কে বলা আছে এবং 119 ধারাতে বলা আছে বোবা সাক্ষী। একটি মামলা প্রমাণের জন্য ন্যূনতম কতজন সাক্ষী আবশ্যক? আমরা জানি যে 134 ধারাতে সাক্ষীর সংখ্যা সম্পর্কে বলা আছে। তো এখানে একজন বা এক সাক্ষী নেওয়া কয়জন সাক্ষী হবে না হবে সেটা আদালত নির্ভর করবে, আদালত দ্বারা নির্ধারিত হবে। আর 135 ধারা অনুযায়ী আমরা জানি যে 135 ধারা 136 ধারা অনুযায়ী আদালত সাক্ষীদেরকে সাক্ষী নেওয়া যাবে কিনা বা এই লোকের সাক্ষী গ্রহণযোগ্য হবে কিনা সে বিষয়টা আলোচনা করা হয়েছে। দেওয়ানি মামলার ডিগ্রি পেতে হলে বাদীকে অবশ্যই তার নিজের মামলা প্রমাণ করতে হবে। তাহলে দেওয়ানি মামলা জানি প্রমাণের দায়িত্ব আছে 7 অধ্যায় 1 থেকে 114 ধারা পর্যন্ত আছে। এখানে এই অনুযায়ী দেওয়ানি মামলা প্রমাণ করতে হবে, অর্থাৎ 102 ধারাও হোক আর 101 ধারা হোক, এই অনুযায়ী এটা প্রমাণ করতে হবে, যেহেতু এটা ওখানে বলা আছে। তা কোন কোন ক্ষেত্রে একটি দলিলের লিখিত বিষয়গুলির বিরুদ্ধে মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য? তাই আমরা জানি যে 22 ধারাতে দেওয়া আছে যে দলিলের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য। এখন 22-এর এ ধারাতে বলা আছে যে মৌখিক ডিজিটাল সাক্ষ্যর জন্য মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য কিনা, এটা 22-এর এ ধারা, এটা সংশোধনী 2022 সালের সংশোধনী অনুযায়ী এটা যোগ করা হয়েছে। তামাদি আইন 1908-এর রাইট অফ অ্যাসেসমেন্ট অর্জনের মেয়াদ কত? তা আমরা জানি যে তামাদি আইন 26 ধারাতে বলা আছে সুখ অধিকার, এটা রাইট অফ অ্যাসেসমেন্ট বলা হয়। তো রাইট অফ অ্যাসেসমেন্টে 26 ধারাতে 6টা ক্ষেত্রে এটা ব্যাপারটা বলা আছে। 6টা ক্ষেত্রে যেমন ধরেন যে শান্তিপূর্ণ ভোগ দখল থাকা লাগবে, তারপর দখল অধিকার হিসেবে থাকতে হবে, কোনো প্রকার বাধা বা আপত্তি থাকবে না, তারপর ইতিবাচক কিংবা নেতিবাচক হলেও চলবে, এবং সরকারি সম্পত্তির ক্ষেত্রে 60 বছর, বেসরকারি সম্পত্তির ক্ষেত্রে 20 বছর নির্বিচ্ছিন্ন ভোগ দখল থাকা লাগবে। তারপরে এই মামলাটা করতে হবে 2 বছরের মধ্যে। আইনগত অক্ষমতা কি? আমরা জানি যে লিগ্যাল ডিসেবিলিটি, যেটা তামাদি আইনের 6 ধারাতে বলা আছে লিগ্যাল ডিসেবিলিটি সম্পর্কে। তামাদির উপর প্রতারণার প্রভাব সম্পর্কে আলোচনা করুন। আমরা জানি যে 18 ধারাতে বলা আছে যে তামাদি আইনের প্রতারণার ফলাফল, অর্থাৎ প্রতারণার ফলাফল বলা আছে 18 ধারাতে, সেই বিষয়ে 18 ধারা অনুযায়ী এটা প্রতারণার ফলাফল আমরা এখানে উল্লেখ করব। আর সকল অপরাগতায় আইনের দৃষ্টিতে বৈধ সকল অপরাগতা আইনের দৃষ্টিতে বৈধ, অপরাগতা নয়। তার মানে আমরা জানি যে সময়ের অবিরাম চলন আছে 9 ধারাতে এবং 8 ধারাতে আছে বিশেষ ব্যতিক্রম, যেমন অগ্রগড়ায় মামলার ক্ষেত্রে বৈধ অপরাগতা বৈধ অপরাগতা চলে না। তারপর বিশেষ আইনের ক্ষেত্রে বৈধ অপরাগতা চলে না। তারপরে যদি কোনো মামলা যদি তামাদি হয়ে যায় সেক্ষেত্রে বৈধ অপরাগতা প্রযোজ্য নয়। এই 6 ধারাটা এখানে উল্লেখ করতে হবে। 6-এর 1-এ বলা আছে যে অবসানের পর, 6-এর 2-এ বলা আছে যে একাধিক অপরাগতা যদি থাকে সেক্ষেত্রে সেটা প্রয়োগ করা যাবে। তো বাংলাদেশ বার কাউন্সিল কোনো আইনজীবীর বিরুদ্ধে সুমোটো শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে কি না? এই সুমোটো শাস্তিমূলক ব্যবস্থা বলছি যে 52 এ বিধি অনুযায়ী, মানে 51 বিধি অনুযায়ী সুমোটো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে। আর একজন 42 বছর ব্যক্তি সরকারি চাকরি থেকে, আমরা জানি যে 27 আদেশের 2 নম্বর অনুযায়ী যে অযোগ্যতা সম্পর্কে, অর্থাৎ যদি কেউ সরকারি চাকরি করে এবং যদি নৈতিক শৃঙ্খলাজনিত কারণে যদি সরকারি চাকরি বা কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরি চলে যায়, তাহলে তাকে কমপক্ষে 2 বছর অপেক্ষা করতে হবে। 2 বছর অপেক্ষা করার পর সে আইনজীবী অর্জনের পরীক্ষা দিতে পারবে। আর যদি সাধারণ লোক হয় তাহলে 5 বছর তাকে অপেক্ষা করতে হবে। 5 বছর পর সে পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য হবে। আর 27 ধারা যেটা আছে যে 21 বছর হতে হবে, বাংলাদেশের নাগরিক হতে হবে, এগুলো তো 100% হয় লাগবে। এগুলো তো যদি না হয় তাহলে অযোগ্য হিসেবে বিবেচিত হবে। একজন আইনজীবীকে ঘুষ প্রদানের মাধ্যমে তার মক্কেলের জামিন করে দিবেন এবং আশা দিয়ে মক্কেলের আত্মীয় নিকট থেকে অগ্রিম 40,000 টাকা গ্রহণ করেন। তাই আমরা জানি যে, কিন্তু আদালত তো আমরা নামঞ্জুর করে, এটা আমরা জানি যে 2য় অধ্যায়ে একটা বিষয় আছে, অর্থাৎ দি ক্যাননস অফ
দি ক্যানস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এটিকুইটির 4টে অধ্যায় আছে। এই 4টে অধ্যায়ের মধ্যে 2 নম্বর অধ্যায়, দ্বিতীয় অধ্যায় বলা আছে যে আইনজীবীর সাথে মক্কেলের সম্পর্ক। এই আইনজীবীর সাথে মক্কেলের সম্পর্কেতে বলা আছে যে ক্ষতিকর কোনো স্বার্থ হাসিল করবেন না। তার মানে আইনজীবী একজন 1 বিধিতে বলা আছে যে ক্ষতিকর কোনো স্বার্থ হাসিল করা যাবে না। আর 10 আর হচ্ছে যে 2 অধ্যায়ের 10 বিধিতে বলা আছে যে অস্বাভাবিক ফি দাবি করবেন না। আর 8 বিধিতে বলা আছে যে আইন লঙ্ঘনের উপদেশ দেবেন না। তার মানে যদি জামিনযোগ্য কোনো অপরাধ করে তাহলে অবশ্যই জামিন পাবে। এটা অবশ্যই এই 3টে বিধি লঙ্ঘন করছে। যদি এই 3টে বিধি লঙ্ঘিত করে আইনজীবী, তাহলে ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে বাংলাদেশ বার কাউন্সিলে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা যাবে। প্লেডিংস শুড কন্টিনিউ ইন ফ্যাক্ট অ্যান্ড নট ল অর এভিডেন্স। মানে একটা আর্জি জবাবে বিচার্য বিষয় এবং বিচার্য বিষয় থাকবে এবং আইন এবং সাক্ষ্য থাকবে না। এটা বলা আছে 6 আদেশের 2 বিধিতে। এর আগে যদি এই প্রশ্নটা আসছিল যে 6 আদেশের 2 বিধি এই সম্পর্কে আলোচনা করা আছে যে আর্জি বা জবাবে বিচার্য বিষয় থাকবে, মানে আর্জি বা জবাবে আপনার বিস্তারিত বিবরণ থাকবে এবং এটা বিচার্য বিষয় নির্ধারণ করবে আদালত। এবং এখানে কোন আইনে হবে বা কোন সাক্ষ্য আইনে যাবে এটা লেখার দরকার নেই। এটা বলা আছে 6 আদেশের 2 বিধিতে। আর বিষয় হলো যে প্রশ্নগুলো বলতেছি না, যেহেতু সময় সবার কম। এখানে হচ্ছে যে জাস্ট খালি প্রশ্নগুলো খালি আলোচনা করতেছি, মানে যেগুলো সমস্যাভিত্তিক প্রশ্ন সেগুলো বলতেছি না। যে কোর্ট শ্যাল নট পাস এক্সপার্ট অর্ডার অন দ্য ইন্টারিম ইনজাংশন উইদাউট হিয়ারিং দ্য অপোজিট পার্টি। দেওয়ানি কাজবিধি 1908-এর 36 আদেশের 39 আদেশের 5-এর এই আলোকে মন্তব্যটি ব্যাখ্যা করুন। আমরা জানি যে অস্থায়ী নিষেধাজ্ঞা মানে কোনো শুনানি ছাড়া বা কোনো পক্ষকে নোটিশ দেওয়া ছাড়া বা কোনো পক্ষের নোটিশের শুনানি ছাড়া কিন্তু অস্থায়ী নিষেধাজ্ঞা আদালত মঞ্জুর করবে না। এটা বলা আছে 1 থেকে 5-এর এ বিধি, মানে 39 আদেশের 1 থেকে 5-এর এই বিধিতে। আপনার প্রতিপক্ষের আছে এটা বলা দরকার নেই। সুনিষ্ঠ প্রতিকার আইনের অধীন মঞ্জুরযোগ্য বিভিন্ন প্রকার সুনিষ্ঠ প্রতিকার সংক্ষেপে আলোচনা করুন। তাহলে আমরা জানি যে 12 ধারাতে মানে মঞ্জুরযোগ্য, অর্থাৎ মঞ্জুরযোগ্য বিভিন্ন প্রকার সুনিষ্ঠ প্রতিকার, মানে বিভিন্ন প্রকার মানে মঞ্জুরযোগ্য যেগুলো যে চুক্তিগুলো মঞ্জুরযোগ্য সেগুলো সম্পর্কে বলা আছে 12 ধারাতে। তো এই 12 ধারাতে কোন বিষয়গুলো মঞ্জুরযোগ্য সেগুলো সম্পর্কে আলোচনা করা আছে। আমরা সেটাই আলোচনা করব 12 ধারা। আর স্থাবর সম্পত্তি বিক্রয় চুক্তি হিসেবে বলবৎ করার প্রতিকার পেতে হলে কোন শর্ত পূরণ করতে হবে, এ ধরনের মোকদ্দমায় কী সুনিষ্ঠ প্রতিকার বিকল্প হিসেবে প্রার্থনা করা যায়। আমরা জানি যে বিকল্প প্রার্থনার বিষয়টা আছে 37 ধারাতে। আর স্থাবর সম্পত্তি বিক্রয় চুক্তি হিসেবে বলবৎ করার প্রতিকার পেতে হলে কোন শর্ত পূরণ করতে হবে, তো এইগুলো বলা আছে হলো 12 ধারা এবং 22 ধারাতে। তো 22 ধারাতে বলা আছে যে কী শর্ত পূরণ করতে হবে সেগুলো সম্পর্কে আলোচনা করা আছে। তারপরে এখানে হয়তো থাকতে পারে যে সুনিষ্ঠ চুক্তি বলবৎ করার জন্য কী বিষয়ে থাকতে হবে, জায়গায় যে নাই। এটা 12 ধারা এবং 22 ধারায় যে 12 ধারা 4টে যে আছে সুনিষ্ঠ প্রতিকারের মঞ্জুরের জন্য যে বিষয়গুলো সেগুলো আলোচনা করতে হবে। আর সবচেয়ে বড় হলো যে স্থাবর সম্পত্তি বিক্রয় চুক্তি হিসেবে বলবৎ করার প্রতিকার পেতে হলে কোন শর্ত পূরণ করতে হবে, একটা লিখিত থাকা লাগবে। তারপর উভয় পক্ষের সম্মতি থাকা লাগবে। অর্থাৎ 21 বিধি অনুযায়ী যেগুলো অবলবৎযোগ্য চুক্তি সেগুলো হচ্ছে সেলের বিপরীতটাই হচ্ছে বলবৎযোগ্য বিষয়। তারপরে XY 3 মাসের মধ্যে একটা ব্যবসা করার লক্ষ্যে অংশীদারি চুক্তিতে আবদ্ধ হয়। 3 মাস অতিক্রান্ত হওয়ার আগেই ওয়াই অংশীদার হতে অনাগ্রহ প্রকাশ করে। তাহলে আমরা জানি যে যেটা প্রকৃতিগত কারণে যেটা অবলবৎযোগ্য চুক্তি, অর্থাৎ ব্যবসায়ী অংশীদারের কোনো চুক্তি সম্পাদন করা সম্ভব না, এটা আদালত নাও করতে পারে। আর আদালতের সুনিষ্ঠ প্রতিকার আইনের বাধ্যতামূলক বিষয় হচ্ছে যে 8 ধারা এবং 9 ধারা। আর এইগুলো সবগুলো আলাদা আলাদা ইচ্ছাধীন এবং বিবেচনামূলক ক্ষমতার মধ্যে পড়বে। তো ফৌজদারি মামলা তদন্তে পুলিশের ক্ষমতা অবারিত। তদন্তের পুলিশের জন্য অনুসরণ আইনে আলোচনা উল্লেখ করুন। তারপরে জানি যে ফৌজদারি মামলায় তদন্তের পুলিশের ক্ষমতা অবারিত। তাহলে এটা আমরা জানি যে হলো 154 ধারাতে পুলিশ আমলযোগ্য মামলা গ্রহণ করবে।
তারপরে 155তে আমল অযোগ্য মামলার তদন্ত, তারপরে 156 ধারাতে আমলযোগ্য মামলার তদন্ত। এখানে অবারিত ক্ষমতা দেওয়া হয়েছে, কারণ তদন্ত করা চলাকালীন অবস্থায় পুলিশকে কোনো প্রশ্ন করা যাবে না এবং তদন্ত বিষয়ে কোনো প্রশ্ন করা যাবে না এবং পুলিশ 190 ধারায় তদন্ত করতে পুলিশকে কোনো প্রশ্ন করা যাবে না এবং 190 ধারা অনুযায়ী পুলিশের তদন্ত দেওয়া যায় এবং পুলিশ এটা তদন্ত করবে এবং কাউকে কারো নির্দেশ ছাড়াই। তো এই জন্য অবারিত ক্ষমতা দেওয়া হয়েছে 154, 55, 56 ধারা অনুযায়ী এটা দেওয়া হয়েছে। এটা হলো ক্ষমতা। আচ্ছা, অপরাধমূলক বিশেষভাবে অপরাধমূলক সম্পত্তি আত্মসাতের মধ্যে পার্থক্য আমরা জানি যে 403-এ অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ এবং 405-এ অপরাধমূলক বিশেষভঙ্গ এই বিষয়ে বলা আছে। এটার পাশাপাশি বলা আছে যে 404-এ অপরাধমূলক সম্পত্তি আত্মসাতের শাস্তি সম্পর্কে বলা আছে। এখানে শাস্তি হবে 3 বছর। আর অপরাধমূলক সম্পত্তি শাস্তি বলা আছে 406 ধারাতে। আর অভিন্ন অভিপ্রায় ও অংশগ্রহণ উভয়ের উপস্থিতি ছাড়া দণ্ডবিধি 1860-এর 34 ধারা প্রযুক্ত হতে পারে না। উক্ত উক্তি যত নিরূপণ করুন। তাহলে একজন ব্যক্তি তার দ্বারা সরাসরি সংগঠিত হয়নি এরূপ অপরাধের জন্য দায়ী করার ক্ষেত্রে অভিন্ন অভিপ্রায় অভিন্ন উদ্দেশ্য ভূমিকা আলোচনা করে আপনার উদ্দেশ্যমূলক বক্তব্য উপস্থাপন করুন। তা আমরা জানি যে 34, 35, 36, 38 ধারা এটাকে বলা হয় জয়েন্ট লায়াবিলিটি। এই জয়েন্ট লায়াবিলিটির অর্থ হচ্ছে যে আপনি অপরাধের মধ্যে সরাসরি সংগঠিত নাও থাকতে পারেন, কিন্তু আপনার যদি ইচ্ছা থাকে, অর্থাৎ আপনি পরিকল্পনা বা ষড়যন্ত্র, আপনি যদি আপনার কমন ইন্টেনশন যেটাকে বলা হয় সেটা যদি থাকে, তাহলে আপনি এই ধারা অপরাধে দোষী সাব্যস্ত হবেন। অর্থাৎ আপনার অপরাধ সংগঠনের সময় থাকার দরকার নেই, কিন্তু আপনার যে পরিকল্পনা বা ইচ্ছা ছিল, আপনার যে উদ্দেশ্য ছিল সেটা থাকলেই হয়ে যাবে। এটা হলো 134 ধারা, 34, 35, 36, 38 এবং 149 ধারা, যেটা কমন অবজেক্টিভ যেটা বলে সাধারণ উদ্দেশ্য। এই বিষয়টা এখানে আলোচনা করতে হবে। তারপরে এক্স ওয়াইয়ের একটা পাখি হত্যা ও চুরির জন্য পাখিটির উদ্দেশ্যে গুলি ছুড়ল, ঝোপের আড়াল থাকা, ওয়াইয়ের পায়ে লাগা, মারাত্মক আহত অবস্থা, দীর্ঘ 1 ঘন্টা রক্তক্ষরণের পর ওয়াই মারা যায়। তাহলে এটা হলো অপরাধজনক নরহত্যা। তার মানে আমরা জানি যে অপরাধজনক নরহত্যার যে 3টে ব্যাখ্যা, 4টে উপাদান, 5টা উপাদান, এগুলোর মধ্যে এটা পড়বে এবং সেখানে সেটা হলে সেটা অপরাধজনক নরহত্যা হিসেবে আখ্যায়িত হবে। আর যথাযথ হেফাজত থেকে উপস্থাপিত 30 বছর পুরাতন দলিল, এটা আছে 90 ধারাতে। এটা একটা বিষয়। তারপরে সাক্ষ্য আইনের দলিলের সংজ্ঞা দিন। আমরা জানি যে দলিলের সংজ্ঞা দেওয়া আছে 3 ধারাতে। হ্যাঁ, সাক্ষ্য আইনের 3 ধারাতে দলিলের সংজ্ঞা দেওয়া আছে। পাশাপাশি যেহেতু দলিলের সংজ্ঞাটা দেওয়া আছে, 4 ধারা 4-এর এলে আছে তদন্ত সংজ্ঞা, ফৌজদারি কাজবিধি 4-এর এলে আছে তদন্তের সংজ্ঞা। হ্যাঁ, তো দলিলের বস্তু প্রমাণের পদ্ধতি ব্যাখ্যা করুন। কিন্তু আমরা জানি যে 91 ধারা অনুযায়ী দলিলের বিষয়বস্তু দলিল দিয়েই প্রমাণ করতে হয়। আর 93 ধারাতে বলা আছে যে দলিলের বিষয়বস্তু প্রমাণ করতে হলে মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। তারপরে সকল গ্রাহ্য সাক্ষ্যই প্রাসঙ্গিক, কিন্তু সকল প্রাসঙ্গিক সাক্ষ্যই গ্রহণীয় নয়। আমরা জানি যে 24 থেকে 28 ধারার মধ্যে এই সাক্ষ্য কোনটা গ্রহণ করা যাবে আর কোনটা গ্রহণ করা যাবে না, এই বিষয়টা সম্পর্কে বলা আছে। এবং এখানে আরেকটা বিষয় আছে যে 3 ধারাতে এই সাক্ষ্য প্রাসঙ্গিক এবং অপ্রাসঙ্গিক বিষয়টা বলা আছে, এর সংজ্ঞা দেওয়া আছে। এবং 5 থেকে 55 ধারায় যে বিষয়টা বলা আছে এটা হচ্ছে 5 থেকে 55 ধারাতে মানে সাক্ষ্য কীভাবে প্রমাণ করতে হবে, অর্থাৎ সাক্ষ্যগুলো কী সে সময় বলা আছে 5 থেকে 55 ধারাতে। আর 5 থেকে 55 ধারার মধ্যে সাক্ষ্য মানে অর্থাৎ কী ডাফত, অর্থাৎ কীভাবে মানে কী সাক্ষ্য দিতে হবে, আর কিসের দ্বারা সাক্ষ্য প্রমাণ করতে হবে, আর কীভাবে কোন পদ্ধতিতে প্রমাণ করতে হবে, এই 3টে খণ্ডের মধ্যে এটা আলোচনা করা আছে। আচ্ছা, কেবল বিরোধ পক্ষ নয়, সাক্ষী আহ্বানকারী পক্ষ সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অভিশংসন করতে পারে। এটা আমরা জানি যে অভিশংসন সম্পর্কে বলা আছে 155 ধারাতে। আর যখন নিজের সাক্ষী যখন অন্যের পক্ষের কথা বলে, বিরোধী পক্ষের বা বিবাদী পক্ষের কথা বলে, তখন সেটা বহিঃসাক্ষ্য হয়ে যায়, যেটা বলা আছে 154 ধারাতে। আর এটাই যে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা হরণ করার যে 4টে উপায় আছে, সেটা হচ্ছে যে বিশ্বাসের অযোগ্য বলে। তারপরে মনে করবে যে 155-2-তে বলা হয় যে ঘুষ প্রদান করা হয়েছে। 155-3-এ বলা হয় যে পূর্ববর্তী বক্তব্যের সাথে বর্তমান বক্তব্যের মিল নেই। তারপরে বলা হয় যে সাক্ষী দুশ্চরিত্রা, যদি এটা বাতিল করা হয়েছে, যদি কোনো ধর্ষণের মামলায় এটা প্রমাণ করা হয়েছে বিবাদিনী দুশ্চরিত্রা। হ্যাঁ,
তো তামাদি আইন 1908 সংসদের বিধান উল্লেখ করে বিরুদ্ধ দখলজনিত সত্য ধারণা আলোচনা করুন। আমরা জানি যে বিরুদ্ধ দখলজনিত সমস্যা হল 27 ধারাতে আছে, অর্থাৎ পার্শ্ববর্তী এলাকার ভাবী উত্তরাধিকারীর পক্ষে অনুকূলের সময় বর্জন অব্যাহতি, অর্থাৎ মানে আপনার উত্তরাধিকারী, আপনি মারা যাওয়ার পর আপনার উত্তরাধিকারীদের সম্পত্তি মালিকানা লাভ করবে। এখন আপনি 19 বছর 20 বছর বাঁচে থাকার পরে মারা গেছেন, এখন 2 বছরের মধ্যে আপনার যে উত্তরসূরি যারা আছে, উত্তরাধিকার যারা আছে থাকবে, তারা জমির মালিক হয়ে যাবে। তাহলে ওখানে আপনি সুখ অধিকার প্রয়োগ করতে পারবেন না। 26 ধারা যে সুখ অধিকার, এটা আপনি প্রয়োগ করতে পারবেন না। সেটা হচ্ছে এই জন্য বলেছে পার্শ্ববর্তী এলাকার ভাবী উত্তরাধিকার পক্ষে অনুকূলে সময় বর্জন অব্যাহতি। তার মানে এখানে 27 ধারা অনুযায়ী এটা আলোচনা করতে হবে। আর তামাদি আইনের 5 ধারাতে বলা আছে যে বিলম্ব মৌকুফ, সেটা আগে প্রথমে বললাম যে বিলম্ব মৌকুফ সম্পর্কে বলা আছে যে এখানে বিলম্ব অর্থাৎ 5 ধারার ইখতিয়ার প্রয়োগে আদালতের শেষাধীন ক্ষমতার অন্তর্ভুক্ত। আপনি কি এই বক্তব্য বিরোধীরা বিরূপ যুক্তি উপস্থাপন করবেন? তার মানে বিরূপ যুক্তি উপস্থাপন করবেন যদি 5 ধারায় বিলম্ব মৌকুফের একটা বিষয় আছে এবং যদি যথেষ্ট কারণ থাকে, তাহলে এই 5 ধারায় বিলম্ব মৌকুফের জন্য আবেদন করা যায়। আমরা জানি যে বিশেষ আইনের আওতায় দায়েরকৃত কোনো মামলার ক্ষেত্রে যেখানে বিশেষ তামাদির বিধান আছে বা তামাদি আইনের 5 ধারা প্রযোজ্য হবে কি না, সেটা হলো বিষয়। যদি না হয় সেটা কোন ক্ষেত্রে প্রযোজ্য হয় না সে বিষয়ে আলোচনা করা আছে। যে আমরা জানি যে 29(2) এ ধারা অনুযায়ী কোনো বিশেষ আইনের বিধান অনুযায়ী কোনো মামলা আপিলে বা দরখাস্তে তামাদির মেয়াদ গণনার ক্ষেত্রে তামাদি আইনের ধারা 4 ধারা বাদ দেওয়া লাগে এবং 9 থেকে 18 ধারা এবং 22 ধারা বিধানসভা সেই পরিমাণে প্রযোজ্য হবে যে পরিমাণ উক্ত বিষয়ে আইনে স্পষ্ট করে রয়েছে। অর্থাৎ বিশেষ আইনের বিধান অনুযায়ী যতটুকু প্রযোজ্য ততটুকু প্রয়োগ করা যাবে 4 ধারা, 9 থেকে 18 ধারা ও 22 ধারাতে। তার মানে বিশেষ আইনের 29(2) এ ধারা অনুযায়ী 29(2) ধারা অনুযায়ী মানে 29(2) ধারা অনুযায়ী বিশেষ আইন প্রযোজ্য হবে যতটুকু প্রযোজ্য হবে, অর্থাৎ 4 ধারাতে প্রযোজ্য হয়, আর 9 থেকে 18 ধারা এবং 22 ধারাতে যতটুকু প্রযোজ্য হয় ঠিক ততটুকু প্রয়োগ করা যাবে। আর 29(2) বিতে বলা আছে যে তামাদি আইনের অবশিষ্ট বিধান বিশেষ আইনে যা প্রযোজ্য, মানে বিশেষ আইনে যা প্রযোজ্য, অর্থাৎ তামাদি আইনের অবশিষ্ট বিধান তামাদি আইনে প্রযোজ্য হবে না। অর্থাৎ বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইনের 5, 6, 7, 8, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28 এলে প্রযোজ্য নয়। তামাদি আইন এটা হচ্ছে একটা বিষয়। আর একটা এখানে বলে রাখা ভালো যে 5 ধারার মতো তামাদির সময়সীমা বৃদ্ধির আবেদন করতে পারবো। অনুপস্থিতি যৌক্তিক কারণ দেখাতে পারলে আদালত তামাদি মার্জনা করতে পারেন। এই আইনে যথেষ্ট কারণ বলতে কোন কারণকে বলা যেতে পারে সে সম্পর্কে কিছুই বলা হয়নি। তবে উচ্চ আদালতের নজিরের মাধ্যমে অসুস্থতা যথেষ্ট কারণ বলা যেতে পারে। আবার তদবিরের অভাবে মামলা খারিজ হয়ে বিশেষ করে 9 আদেশের 9 বিধির মামলা সেক্ষেত্রে 5 ধারা অনুযায়ী তামাদির সময় বৃদ্ধি করতে পারবো, মানে বৃদ্ধি করতে পারবেন। কারণ মূল মামলা ব্যতীত অন্য কোনো আবেদনের ক্ষেত্রে যৌক্তিক কারণ দেখাতে না পারলে আদালত তামাদি মার্জনা করবে না। এমনভাবে মানে একতরফা ডিগ্রি অর্থাৎ তামাদি 30 দিনের মধ্যে না করতে পারলে 5 ধারা অনুযায়ী বিলম্ব মৌকুফের কারণে দেখে তামাদির আবেদন করা যাবে। আর 4 ধারা অনুযায়ী মামলা আপিল ও দরখাস্ত দাখিলের শেষ দিন যদি আদালত বন্ধ থাকে, সেক্ষেত্রে যেদিন আদালত পুনরায় খুলবে সেই দিন উক্ত মামলা আপিল বা দরখাস্ত দাখিল করা যাবে। আর 18 ধারার মতো বলা আছে যে ক্ষেত্রে কোনো ব্যক্তি একটি মামলা বা দরখাস্ত দাখিলের অধিকারী কিন্তু প্রতারণার মাধ্যমে তাকে সেই অধিকার বিষয়ে বা সত্যের উপরে উক্ত অধিকার প্রতিষ্ঠিত তা জানতে দেওয়া হয়নি, অথবা উক্ত অধিকার প্রতিষ্ঠার জন্য যে দলিল প্রয়োজন তা প্রতারণা করে গোপন রাখা হয়েছে, সেই সকল ক্ষেত্রে তামাদির মেয়াদ গণনা শুরু হবে যেদিন বাদী সর্বপ্রথম প্রতারণার কথা জানতে পারবে সেদিন থেকে, অথবা গোপন রাখা দলিল যদি সর্বপ্রথম উপস্থাপন করতে পারবে অপর পক্ষের কাছ থেকে থাকা দলিল যেদিন হাজির করতে বাধ্য করতে পারবে সেদিন থেকে এটা শুরু হবে। তো এটা হচ্ছে বিষয়। তাই আইনজীবীদের পেশাগত দক্ষতা, সম্মান, শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিল কতটুকু সফল কাম হয়েছে, আপনার উত্তরের সপক্ষে কারণ দর্শাও। আমরা জানি যে 10 আদেশে বার কাউন্সিল দি বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস 1972
10 আদেশে মানে অর্থাৎ 46টি আদেশের মধ্যে 10 আদেশের মধ্যে কার্যাবলী আছে, কমিটির কার্যাবলী, মানে অর্থাৎ বার কাউন্সিল কোন কোন কার্যাবলীগুলো সম্পূর্ণ করে। তো এই অনুযায়ী এগুলো হিসেব করলে তারা অ্যাডভোকেটের পরীক্ষা নেয়, অ্যাডভোকেটের তালিকা সংরক্ষণ করে, অ্যাডভোকেটদের বিভিন্ন ফান্ডের ব্যবস্থা করে এবং সেটা কোথায় বিনিয়োগ করা যায় সেই ব্যবস্থা করে, এবং অ্যাডভোকেটদের জন্য তহবিলের ব্যবস্থা করে। তো এইগুলো তারপরে যে অ্যাডভোকেট যদি কোনো অসদাচরণ করতে না পারে বা কোনো যদি শিষ্টাচার বহির্ভূত কোনো কাজ করতে না পারে, এগুলো ব্যবস্থা তারা গ্রহণ করে, এবং যে বিধি এবং আদেশগুলো আছে, যে আদেশ এবং বিধিগুলো আছে সেগুলো তাদের সঠিকভাবে পূরণ করতে পারে, এবং এই উদ্দেশ্যে বিভিন্ন কমিটি তৈরি করে। তো এগুলো তারা অল টাইম আইনজীবীদেরকে নিয়ে ভাবে, এবং বাংলাদেশ বার কাউন্সিলকে আইনজীবীদের অভিভাবক বলা হয়, যা আসলে বাংলাদেশের আইন অঙ্গনে এবং মামলা জটলা দূর করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আরেকটা বিষয় বলা আছে, সেটা হচ্ছে যে আইনজীবীর পেশাগত দক্ষতা, সম্মান ও শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিল আইন বিধিনীতিমালা সংস্কারের প্রয়োজনীয়তা নিরিখে সুপারিশমালা প্রস্তুত করুন। এটা 3 আদেশের মাধ্যমে গঠিত হয়েছে। পরীক্ষা নেওয়া হয়, সনদ দেওয়া হয়, পেশাগত আচরণ দেওয়া মানে পেশাগত আচরণ নিয়ন্ত্রণ করে, তারপর শাস্তি দেয় 32 ধারা অনুযায়ী, 32 আদেশ অনুযায়ী, আর নির্বাচন করে 8 আদেশ অনুযায়ী, উন্নয়ন করার বিভিন্ন কিছু ব্যবস্থা করে। এই অনুযায়ী মনে হয় বাংলাদেশ বার কাউন্সিল এসব ক্ষেত্রে সফল হয়েছে। 2017 সালে যেটা আসছিল, যে 1908 সালের দেওয়ানি কাজবিধি 140 ধারা উদাহরণসহ ব্যাখ্যা করুন। আমরা জানি যে 140 ধারাতে যেটা আছে সেটা হচ্ছে যে রেস্টোরেশন মানে পুনরুদ্ধার, মানে প্রত্যাবর্তন যেটাকে বলো, প্রত্যাবর্তন। হ্যাঁ, প্রত্যাবর্তন একটা বিষয় আছে, এই প্রত্যাবর্তনটা খুবই গুরুত্বপূর্ণ। আর যেটা 151 ধারা সহজাত ক্ষমতা প্রয়োগ করে বা 100 প্রত্যাবর্তনের বিষয়ে বলা আছে। এটা হলো 151 ধারা অনুযায়ী এটা হয় যে 140 ধারার বিবিধ কার্যক্রমের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ইব্রাহিম বনাম তমিজউদ্দিন 47 নম্বর খণ্ডে ঢাকা ল রিপোর্টের 533 নম্বর পৃষ্ঠায় এই মামলাটার বিষয় বলা আছে। হ্যাঁ, তাহলে এক কথা শেষ হলো যে রেস সাবজুডিস এবং রেস জুডিকাটা সম্পর্কে বলা আছে, যে রেস সাবজুডিস হচ্ছে 10 আদেশে আর রেস জুডিকাটা হচ্ছে 11 ধারাতে, অর্থাৎ 11 ধারা আর 10 ধারা। তো আমরা জানি যে রেস জুডিকাটার একটা বিষয় আছে, সেটা হলো যে চারটে ব্যাখ্যা আছে রেস জুডিকাটার। তারপরে 4 নম্বর ব্যাখ্যাটা হচ্ছে কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা, যেটা প্রত্যক্ষ রেস জুডিকাটা, যেটা হলো যে আপনি যে বিষয়টা চাওয়ার জন্যে, যেটা আপনি আর্জিতে চাইতে পারতেন বা জবাবে চাইতে পারতেন কিন্তু চান নাই, সেই বিষয়টা পরবর্তীতে আর দাবি করা যাবে না, এইরকম একটা বিষয়। তারপরে জামিনযোগ্য অপরাধ ও জামিন অযোগ্য অপরাধের মধ্যে পার্থক্য কী? আমরা জানি যে 496 ধারা আছে জামিনযোগ্য অপরাধ, এবং 497 আছে জামিন অযোগ্য অপরাধ। যদি আপনি ধারাটা মোড় রাখতে পারেন, তাহলে ধারা মোড় রাখলে সংখ্যাগত, তারপর হচ্ছে সংখ্যাগত, ধারাগত, তারপর হচ্ছে প্রকারভেদ, তারপর হচ্ছে যে বিশেষ ক্ষেত্রে, তারপর হচ্ছে সেকেন্ড তফসিলে যেটা আছে বাপেসা অফ মানে প্রথম তফসিলটা বাতিল, তারপর পেনাল কোডের অপরাধসমূহ দ্বিতীয় তফসিল, তারপর হচ্ছে ম্যাজিস্ট্রেটের সাধারণ কার্যক্রম তৃতীয় তফসিল, তারপর ম্যাজিস্ট্রেটের অতিরিক্ত কার্যক্রম সেটা আছে 5ম তফসিলে, আর ফরম আছে হলো 53টা ফরম আছে, সেটা আছে হলো 5ম তফসিলে। এরকম আলোচনা করলে মোটামুটি হয়ে যাবে। যে অপরাধের জন্য মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এমন অপরাধ অভিযুক্ত ব্যক্তিকে জামিন দেওয়া যায় কিনা আলোচনা করুন। 497 ধারাতে বলা আছে যে পীড়িত, অসুস্থ, 16 বছরের বয়স যাদের, 16 বছরের নিচে যাদের বয়স, তারপর হচ্ছে পীড়িত, অসুস্থ, মহিলা মানুষ, অক্ষম যদি হয়, তাহলে 497 ধারা জামিন মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ করলেও তাদেরকে বিশেষ ক্ষেত্রে আদালত জামিন দিতে পারে, এটা বলা আছে। তো পুলিশ ডায়েরিকে আমরা জানি যে 172 ধারায় পুলিশ ডায়েরি সম্পর্কে বলা আছে, তদন্তের বিবরণ সম্মিলিত ডায়েরি হচ্ছে পুলিশ ডায়েরি। তো একজন তদন্তকারী কর্মকর্তা কী কী বিষয়ে পুলিশের ডায়েরিতে অন্তর্ভুক্ত করেন, তো ওর নাম কি, কখন গেল, তারপর হচ্ছে কোন কোন স্থান দেখছে, কোন সময় দেখছে বা স্থান, ঘটনার তারিখ, তারপরে কী কার্যক্রম পরিচালনা করছে সেটা তদন্ত বিবরণ সম্মিলিত ডায়েরির মধ্যে থাকে। আর তদন্তকারী কর্মকর্তার নিকট থেকে পুলিশ ডায়েরির তলবের বিষয়ে একজন আসামি কি আদালতে কোনো আবেদন করতে পারে কিনা, যদি না পারে কেন পারে। আমরা জানি যে তদন্তকারী কর্মকর্তার নিকট থেকে আদালত পুলিশ ডায়েরি চাইতে পারে, এবং একজন আসামি কি আদালতে আবেদন করতে পারেন, যদি না পারেন কেন, মানে যদি না পারেন তো পারে না, যেহেতু তাহলে আর কেন পারেন না মানে আসামির তদন্ত বিবরণ সম্মিলিত ডায়েরি দেওয়ার কোনো অধিকার নাই। হ্যাঁ, অপরাধ সংগঠনের সহায়তা বলতে আপনি কী বুঝেন? আমরা জানি যে 108 মানে 107 ধারাতে অপরাধের সহায়তা বলা আছে, আর অপরাধের সহায়তাকারী হচ্ছে 108 ধারাতে, এবং 109 ধারা হচ্ছে প্রথম শাস্তি ধারা। এখানে হচ্ছে
অপরাধ সংগঠন, এই অপরাধ সংগঠনের সহায়তা হচ্ছে 107 থেকে 120 ধারার মধ্যে আলোচনা করতে হবে। এখানে এই অপরাধ সংগঠন এবং অপরাধ সহায়তার বিষয়গুলো উল্লেখ করা আছে। তো ক খ গ একত্রে খকে বিষ প্রয়োগে হত্যা করার জন্য ষড়যন্ত্র করে, যেহেতু ক খ গ ধীরে ধীরে বিষ প্রয়োগ করে ষড়যন্ত্র করে, তাহলে অবশ্যই এটা 37 ধারার মধ্যে এটা আলোচনা করা আছে। আর একটা বিষয় হচ্ছে যে সাধারণ অভিপ্রায় ও সাধারণ উদ্দেশ্যের মধ্যে পার্থক্য সহ উদাহরণ আলোচনা। সাধারণ অভিপ্রায় 34 ধারা আর সাধারণ উদ্দেশ্য হচ্ছে 149 ধারা। এটা একটা ধারা, মানে একমত পোষণ করতে হবে, মানে একমত পোষণ করে বেআইনি সমাবেশ করতে হবে, তারপরে 2 বা ততোধিক সদস্য হওয়া লাগবে, তারপরে এখানে হচ্ছে সাধারণ উদ্দেশ্যের জন্য 5 বা ততোধিক সদস্য হওয়া লাগবে, অংশগ্রহণ বাধ্যতামূলক থাকা লাগবে। আর সাধারণ উদ্দেশ্য কথা জানা ছিল, পূর্বের পরিকল্পনা মতে এটা পূর্ব পরিকল্পনা মতো হবে, অপরাধটি কী সংগঠিত হয়েছে এগুলো থাকা লাগবে। তাই 1872 সালে সাক্ষ্য আইনের সংশ্লিষ্ট বিধানের উল্লেখে স্বীকারোক্তি এবং মৃত্যুকালীন ঘোষণা ব্যাখ্যা করুন। স্বীকার আছে হলো 17 ধারাতে, আমরা জানি যে স্বীকার আছে 17 ধারাতে স্বীকার আছে, আর স্বীকৃতি আছে হলো 15 ধারাতে। 15 ধারাতে স্বীকৃতি, 17 ধারাতে স্বীকার, আর হচ্ছে 24 থেকে 17 ধারাতে স্বীকার সম্পর্কে এটা বলা আছে যে 17 ধারাতে আছে এটা স্বীকার সম্পর্কে, আর স্বীকারোক্তি 24 থেকে 30 ধারাতে, আর মৃত্যুকালীন ঘোষণা দেওয়া আছে 32-এর 1 ধারাতে। এই সম্পর্কে এখানে দেওয়া আছে। তো 1872 সনের সাক্ষ্য আইন অনুযায়ী ফ্যাক্ট ইন ইস্যু এবং রেলিভেন্ট ফ্যাক্ট ব্যাখ্যা করুন। এটা 5 ধারা অনুযায়ী আলোচনা করতে হবে। আর 141 ধারা আছে। এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে ইঙ্গিত ভাই প্রশ্ন বলতে আপনি কী বোঝেন, উদাহরণ দিন। সাক্ষীর জেরাও জন্মদিন কি ইঙ্গিত প্রশ্ন করা যায় কিনা, মানে সাক্ষীর জেরাও জন্মদিন ইঙ্গিত ভাই প্রশ্ন করা যায় কিনা, মানে অবশ্যই করা যায় না, কারণ জবানবন্দিতে আপনি কি আর প্রশ্ন করবেন, কিন্তু জেরাতে প্রশ্ন করা যায়, এটা বলা আছে এখানে। আচ্ছা, জবানবন্দি এবং জেরাতে প্রশ্ন করা যায়, আদালতের অনুমতি নিয়ে প্রশ্ন করা যাবে, এটা বলা আছে 143 ধারাতে। তো এটা বিষয় হলো একটা যে প্রথম তফসিলের 40 অনুচ্ছেদ অনুযায়ী নাবালকের অভিভাবক কর্তৃক কোনো সম্পত্তি হস্তান্তর করা হলে সাবাল্য হওয়া 3 বছরের মধ্যে, মানে সাবাল্য হওয়া 40 অনুচ্ছেদ অনুযায়ী, মানে প্রথম তফসিলের 40 অনুচ্ছেদ অনুযায়ী নাবালকের অভিভাবক কর্তৃক কোনো সম্পত্তি হস্তান্তর করা হলে সাবাল্য হওয়ার 3 বছরের মধ্যে তাকে মোকদ্দমা দায়ের করতে হবে। আর দেওয়ানি কার্যবিধি 48 ধারা বক্তব্য তামাদি আইন 182 অনুচ্ছেদের নিয়ম অনুযায়ী ডিগ্রির তারিখ থেকে আপিল বা রিভিশন দায়ের হয়ে থাকলে তা নিষ্পত্তির দিন থেকে 3 বছরের মধ্যে ডিগ্রি জারির প্রথম দরখাস্ত করতে হবে। 15 ধারা মতে ডিগ্রি জারির দরখাস্তের মেয়াদ গণনা স্থগিত চলাকালীন সময়ের বন্ধ থাকলে তাহলে মানে যদি 15 ধারা অনুযায়ী, অর্থাৎ তামাদি আইনে 15 ধারা অনুযায়ী যদি কার্যধারা স্থগিত থাকে, তাহলে যেদিন খুলবে সেদিন থেকে 3 বছরের মধ্যে সেই সময়গুলো কী হবে, অন্তত স্থগিত থাকবে। আর যদি রেজিস্ট্রিকৃত হয়, মানে ডিগ্রি জারির জন্য যদি ডিগ্রি জারি করার জন্য যদি রেজিস্ট্রিকৃত যদি হয়, তাহলে 6 বছর মধ্যে আপনাকে আবেদন করতে হবে এবং সেক্ষেত্রে আপনাকে বিবাদীকে নোটিশ দিতে হবে। 6 ধারা অনুযায়ী কোনো ব্যক্তির বৈধ অপরাগতা মৃত্যু পর্যন্ত অব্যাহত থাকে এবং তার মৃত্যুর পর তার আইন অনুযায়ী প্রতিনিধি যদি বৈধ অপরাগতায় পতিত হয়, তাহলে ওই প্রতিনিধির বৈধ অপরাগতা শেষ হওয়ার পর থেকে তামাদি গণনা শুরু হবে। তো 24 ধারা অনুযায়ী যে কাজের দ্বারা তাৎক্ষণিক ক্ষতি হয় না কিন্তু ফলস্বরূপ ক্ষতি হয় এবং যে সময় ক্ষতি সংঘটিত হয় সেই সময় হতে মোকদ্দমা করা তামাদি গণনা শুরু হবে। মানে 24 ধারা অনুযায়ী কী বলছে, যে কাজ দ্বারা তাৎক্ষণিক ক্ষতি হয় না কিন্তু ফলস্বরূপ ক্ষতি হয়, তাহলে তাৎক্ষণিক ক্ষতি হলে আপনি কিছু করতে পারবেন না, কিন্তু যদি ফলস্বরূপ ক্ষতি হয় তাহলে আপনি 24 ধারা অনুযায়ী কী করতে মামলা করতে পারবেন। সম্পত্তি হস্তান্তর আইন 1882 সালের 54 ধারা মতে বায়না চুক্তিতে বিক্রয় চুক্তি উল্লেখ না থাকলে 6 মাসের মধ্যে বিক্রয় চুক্তি সম্পাদন করতে হবে। তাহলে বায়না চুক্তিতে বিক্রয় চুক্তি যদি না থাকে, উল্লেখ করা না থাকে, তাহলে আপনার 1882 সালের সম্পত্তি হস্তান্তর আইন অনুযায়ী 54 ধারা অনুযায়ী 6 মাসের মধ্যে আপনাকে চুক্তিটা কী করতে হবে, বলবৎ করতে হবে। এই হচ্ছে বিষয়। আর 113 অনুচ্ছেদ অনুযায়ী চুক্তি কাজের সম্পাদনে অস্বীকৃতি জানালে তাহলে জানার তারিখ থেকে 1 বছরের মধ্যে চুক্তি বলবতের মোকদ্দমা করতে হবে। অর্থাৎ চুক্তির মোকদ্দমা 113 এবং 114 অনুচ্ছেদ, এবং এটা হচ্ছে যে এটা সময় হচ্ছে 1 বছর। তো সাধারণ উদ্দেশ্য তো বললাম, এটা মোটামুটি শেষ। প্লেডিং সংশোধন বলতে কী বোঝেন? আমরা জানি যে 6 আদেশের 17 বিধিতে প্লেডিং সংশোধনের বিষয়ে আলোচনা করা আছে। দেওয়ানি কার্যবিধিতে 51টা আদেশ আছে, তার মধ্যে 51 নম্বর আদেশটা বাতিল, 150টি আদেশ আছে। এখানে 6 আদেশে 6টা প্লেডিং সম্পর্কে বলা আছে, আর্জি বা জবাব। এই আর্জি বা জবাব সংশোধন করা যায় মামলার যে কোনো পর্যায়ে, সমস্যা নাই। এটা মানে
চরম ক্ষমতা, এটা হচ্ছে করা যাবে 6 আদেশের 17 বিধি অনুযায়ী। তো প্লিডিং সংশোধনের ক্ষেত্রে নিয়ম মাফিক শর্তাবলী কী কী? বিচারিক আদালত কর্তৃক রায় ঘোষণার পর কি প্লিডিং সংশোধন করা যায়? রায় ঘোষণা না হওয়া পর্যন্ত আদালত আর্জি সংশোধন করতে পারেন। হরেন্দ্র বনাম জিএল মামলা হলো মালহোত্রা, মানে অর্থাৎ হরেন্দ্র বনাম জিএল মালহোত্রা অল ইন্ডিয়া রিপোর্ট 1920 সালের 358 নম্বর পেজে এই মামলাটার বিষয়ে উল্লেখ করা আছে। তাহলে ইখতিয়ার এবং দেওয়ানি প্রকৃতির মামলা বলতে আপনি কি বোঝেন? তা আমরা জানি যে 6 ধারাতে আদালতের অনেকগুলো ইখতিয়ার আছে, মানে আদালতের অনেকগুলো ইখতিয়ার আছে, তার মধ্যে হলো আঞ্চলিক ও বিষয়গত ইখতিয়ার একটা বিষয় আছে, যে আঞ্চলিক ও বিষয়গত ইখতিয়ার, এটা 6 ধারাতে বলা আছে। আর 9 ধারাতে যদি কোনো নিষেধ না থাকে তো দেওয়ানি আদালত সর্বপ্রকার মামলা বিচার করতে পারবে। হ্যাঁ, এটা বিষয় আছে। আর হচ্ছে কোন কোন ক্ষেত্রে মামলার আর্জি খারিজ করা যায়, আইনের বিধান উল্লেখ করে আর্জি খারিজ দরখাস্ত মোসাবিত করুন। তাহলে আমরা জানি যে এই 7 আদেশের 11 বিধিতে 4টে কারণে মামলার আর্জি খারিজ হয়। সেটা হচ্ছে যে কামু স্টেপ, মানে যদি কোনো মামলার কারণ না থাকে তাহলে এটা কী হয়, আর্জিটা খারিজ হয়ে যায়। আর হচ্ছে কামু স্টেপ মানে হচ্ছে মূল্যমান কম মূল্যের পেপার সম্পৃক্ত, অর্থাৎ আপনি এমন কাগজ দিয়ে মামলাটা দায়ের আর্জিটা লিখছেন যে কম মূল্যে যেটা দেখা হয় কম মূল্যের পেপার সংযুক্ত, তাহলে কী হবে, মামলাটা কী হয়ে যাবে, খারিজ হয়ে যেতে পারে। তারপরে স্টাম্প পেপার যদি অপর্যাপ্ত হয়, যে পরিমাণ স্টাম্প দেওয়ার কথা যদি না দেন, আদালত আপনাকে 21 দিন সময় দেবে, যদি 21 দিনের মধ্যে না দিতে পারেন তাহলে মামলাটা খারিজ হয়ে যাবে। আর যদি কোনো আইন দ্বারা তামাদি আইন দ্বারা যদি মামলাটা যদি তামাদি হয়, তামাদি দ্বারা বাড়িত, তাহলে কিন্তু মামলাটা খারিজ হয়ে যাবে। তো এই বিষয়গুলো বলা আছে। তো দলিল বাতিল বলতে আপনি কী বোঝায়, কী কী কারণে কোন এবং কে এরূপ প্রতিকার পেতে পারেন? বিরোধী দলিল পক্ষ আছেন এবং কোনো ব্যক্তি কি, আমরা জানি যে দলিল বাতিল করা যায় হচ্ছে, দলিল বাতিল হলো 39 ধারাতে বলা আছে। আর দলিল বাতিল আছে হলো দলিল বাতিল বলতে কী বোঝেন, এটা হলো 39 ধারাতে আছে, সুনির্দিষ্ট প্রতিকার আইন। একটা বিষয় মনে রাখা ভালো যে সুনির্দিষ্ট প্রতিকার আইন এবং দেওয়ানি কার্যবিধি পাশাপাশি থাকে। এটা দলিল বাতিল হচ্ছে 39 ধারাতে। হ্যাঁ, আর কী কী কারণে এবং কে এরূপ প্রতিকার পেতে পারে, এটা হচ্ছে দলিল বাতিল 39 ধারা অনুযায়ী তৃতীয় পক্ষ দলিল বাতিলের মামলা করতে পারে। স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি না হয়ে দলিল বাতিলের মোকদ্দমা করতে পারে। অর্থাৎ আপনার প্রতিবেশী যাওয়া আসা করতে কষ্ট হয়, সেই রকম একটা জমি বিক্রি করছেন আপনার অন্য লোকের কাছে, সেই জন্য সে তৃতীয় পক্ষ হিসেবে দলিল বাতিল মামলা করতে পারে। সেটা হচ্ছে 39 ধারা অনুযায়ী, সেটা শুধু একটা ধারা এটা পারে, তাছাড়া তৃতীয় পক্ষের কোনো সম্পর্ক নাই, এটা বলা আছে। এটা গেল। এবার বলা আছে যে বিরোধী দলের পক্ষে আছে এমন কোনো ব্যক্তি শুধু দলিলটি জাল এবং তার উপর বাধ্যবাধকতা এমন ঘোষণামূলক ডিগ্রি প্রার্থনা মামলা দায়ের করতে পারেন। এটা পারেন। এটি হলো নীতিবাচক ঘোষণা। মানে নীতিবাচক ঘোষণা বলতে এরকম যে তুমি আমার পুত্র নও, মানে এ বীর পুত্র নয়, এটার জন্য একটা নেতিবাচক ঘোষণামূলক মামলা চাইতে পারে। তারপর হচ্ছে যে আরেকটা বিষয় হলো যে আপনি যদি কোনো চাকরি ভাইবা দিয়েছেন কিন্তু আপনার নিয়োগ এখনও হয়নি, তাহলে আপনি কিন্তু নেওয়ার জন্য, মানে সরকার আপনাকে মানে নিয়োগ কমিটিকে নেওয়ার জন্য কিন্তু আপনি কোনো অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না। আমরা জানি যে এই ঘোষণামূলক মোকদ্দমা রাইট টু ক্যারেক্টার, লিগাল ক্যারেক্টার অ্যান্ড রাইট টু প্রপার্টি দুটোর ক্ষেত্রে হয়। এই দুটোর ক্ষেত্রে কিন্তু যদি না হয়, অর্থাৎ লিগাল ক্যারেক্টার এবং রাইট টু প্রপার্টি, তো লিগাল ক্যারেক্টারের মধ্যে দেখা যাচ্ছে যে আপনাকে নিয়োগ ভাইবা হয়েছে কিন্তু নেয় নাই, তবু কিন্তু আপনি ঘোষণামূলক মোকদ্দমা করতে পারবেন না, কারণ আপনি এখন ওখানে আপনাকে নিয়োগপত্র দিয়ে চাকরি না করা পর্যন্ত আপনি ওখানকার লিগাল ক্যারেক্টার, অর্থাৎ যে বৈধ চরিত্র যেটা, অর্থাৎ আইনত চরিত্র যেটা, সেটা বহিঃপ্রকাশ করতে পারবেন না। অভিযোগ থেকে অব্যাহতি, আমরা জানি যে অব্যাহতি হলো 241 এই ধারাতে আছে ফৌজদারি কার্যবিধির। ব্যয় কুসুর খালাসের মধ্যে পার্থক্য নির্ণয় করুন, মানে আর হলো 205 ধারাতে, 205 ধারাতে খালাস সম্পর্কে বলা আছে। 205 না 245 ধারাতে মনে হয় খালাস সম্পর্কে বলা আছে। যাই হোক, এটা একটু দেখি যে 241 এতে আছে অব্যাহতি এবং 245 ধারাতে আছে হচ্ছে খালাস। এটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি 1898 অনুযায়ী। আর দায়রা আদালত 265 হলো অব্যাহতি দেয়, আর 265 হলো খালাস দেয় দায়রা আদালত। হ্যাঁ, এটা সম্পর্কে বলা আছে। তো আর একটা বিষয় হলো চূড়ান্ত বিচারের পর ব্যয় খুশি খালাস তার সঙ্গে কি পুনরায় একই আপনাদের অভিযোগ বিচার করা যায়?
403 ধারা অনুযায়ী যায় না। 403 ধারা অনুযায়ী বলা, 403 ধারাতে বলা আছে যে একবার দণ্ডিত বা খালাসপ্রাপ্ত ব্যক্তি পুনরায় বিচার করা যায় না। কিন্তু 403-এর আবার 3 উপধারাতে বলা আছে, হ্যাঁ, যে যদি মানে যদি অপরাধের যদি ভিন্নতর হয়, অর্থাৎ আঘাত করছে, আঘাত করার সে শাস্তি পাইছে, কিন্তু ওই যে লোকটাকে আঘাত করে সেটা মারা গেছে, তাহলে কিন্তু আবার পুনরায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা যাবে। এটা বলা আছে 237 ধারা অনুযায়ী, 237 ধারা অনুযায়ী এটা বলা আছে, এবং 237 ধারা অনুযায়ী এটার বিচার করা যাবে। তো উদাহরণসহ সংশ্লিষ্ট আইনে উল্লেখ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অন্তর্নিহিত ক্ষমতা, আমরা জানি যে অন্তর্নিহিত ক্ষমতা সম্পর্কে বলা আছে 561 এ ধারাতে, মানে ইনহেরেন্ট পাওয়ার যেটা বলা হয়, শুধু ফৌজদারি মামলার ক্ষেত্রে শুধু হাইকোর্ট বিভাগ এটা ব্যবহার করতে পারে, এবং 3টা ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারে। সেটা হচ্ছে যে যদি 3টে ক্ষেত্রে এই সংরক্ষণের ক্ষমতা শুধু হাইকোর্ট বিভাগ ব্যবহার করতে পারে, সেটা হচ্ছে যে আদালতের আদেশ কার্যকর করার জন্য, আদালতের আদেশ কার্যকর করার জন্য, আর 2 নম্বর হচ্ছে যে নিম্ন আদালতের অপব্যবহার রোধ করার জন্য, অর্থাৎ অধস্তন আদালতের অপব্যবহার রোধ করার জন্য এই ইনহেরেন্ট পাওয়ার প্রয়োগ করতে পারে, আর অন্য কোনোভাবে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় কোনো আদেশ প্রদানের মাধ্যমে। তাহলে 3টে ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ 561 এ ধারা অনুযায়ী তার ইনহেরেন্ট পাওয়ার প্রয়োগ করতে পারে। তারপর এখানে বলা আছে যে এই দণ্ডবিধি 299 ধারা ও 300 ধারায় সংজ্ঞায়িত অপরাধ সময়ের মধ্যে পার্থক্যগুলো উদাহরণ আলোচনা করুন। আমরা জানি যে 299 ধারায় অপরাধ হত্যার 3টে ব্যাখ্যা আছে, আর হলো 5টা উপাদান আছে। আর খুনের 300 ধারায় খুনের হলো 5টা ব্যতিক্রম আছে, আর 4টে আছে হলো সত্য, মানে কোনটা খুন হবে আর কোনটা খুন হবে না এটা সম্পর্কে বলা আছে 299 এবং 300 ধারাতে। এই সম্পর্কে আলোচনা করতে হবে, প্রধান পার্থক্যগুলো উদাহরণ আলোচনা করুন, এটা বললে আলোচনা করলে হবে। তো দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা উল্লেখপূর্বক উদাহরণসহ প্রতারণা অপরাধমূলক বিশেষভাবে বিশ্লেষণ করুন। তাহলে আমরা জানি যে 415 ধারাতে প্রতারণা আছে এক বাক্যে, আর অপরাধমূলক বিশেষভাগ আছে 405 ধারাতে। তো সাক্ষ্য আইনের সংশ্লিষ্ট বিধান আলোকে উদাহরণসহ ডক্ট্রিন অফ স্টেবল ব্যাখ্যা করুন। তাই আমরা জানি যে 115 ধারাতে স্টেবল সম্পর্কে বলা আছে স্বকার্যজনিত বাধা, যেটাকে বলে এই স্বকার্যজনিত বাধা বলা আছে, স্বকার্যজনিত বাধা বলা আছে, এটা হলো 115 ধারাতে। তাহলে এখানে এটা হলো স্বকার্যজনিত বাধা হয় 3টে উপাদান থাকে, সেটা হচ্ছে যে ঘোষণার দ্বারা, মানে ঘোষণার দ্বারা বা কার্যের দ্বারা। ঘোষণার দ্বারা 1 নম্বর, 2 নম্বর হচ্ছে কার্য দ্বারা, আর হচ্ছে কার্যবিরতির দ্বারা। তো যৌক্তিক কোনো ব্যক্তিকে পূর্বের প্রদত্ত বক্তব্য অস্বীকার করতে বাধা দেয় তাকে বলা হলো স্বকার্যজনিত বাধা বা স্টেপল। তার মানে আপনি একটা প্রতিশ্রুতি দিচ্ছেন, প্রতিজ্ঞা করছেন, কিন্তু পরে যা আপনি বলতেছেন যে আমি এই প্রতিজ্ঞা মানি না, তখন সেক্ষেত্রে স্টেপল বিষয়টা চলে আসবে। এটা গেল। এবার সাক্ষ্য আইন অনুযায়ী ফ্যাক্ট ইন ইস্যু অ্যান্ড রিলেভেন্ট ফ্যাক্ট ব্যাখ্যা করুন। আমরা জানি যে 5 ধারায় বিচার্য বিষয়ে প্রাসঙ্গিক বিষয়ে সম্পর্কে সাক্ষ্য দেওয়া যেতে পারে। তো এখানে বলা আছে যে 141 ধারা ইঙ্গিতভাবে প্রশ্ন করার বিষয়ে বলা আছে, এবং 141 ধারা ইঙ্গিতভাবে বিষয় প্রশ্ন করা যাবে, এবং 143 ধারাতে ইঙ্গিতভাবে প্রশ্ন করা, 142-এ প্রশ্ন করা যাবে না, কিন্তু 143 ধারাতে প্রশ্ন করা যাবে। তো কোন ধরনের মোকদ্দমার তামাদি আইনে 5 ধারা প্রযোজ্য হবে? আদালতের এই ধরনের 5 ধারা মোতাবেক দায়েরকৃত কোনো দরখাস্ত মঞ্জুর করা যায় কিনা। তো 5 ধারা প্রযোজ্য হয় মূলত হচ্ছে আপিল, রিভিশন, তারপর হচ্ছে রিভিউ, মানে তারপরে আপিল করার অনুমতি, এবং হচ্ছে অন্য কোনো দরখাস্ত। যা আমরা জানি যে আপিল, লিভ টু আপিল, রিভিশন, রিভিউ, এনি অ্যাপ্লিকেশন, কারণ 5টা ক্ষেত্রে তামাদি আইনে 5 ধারাটা প্রযোজ্য হয়। 1908 সালের তামাদি আইনের পাশের উদ্দেশ্য কী? আইনগত অক্ষমতা বলতে আপনি কী বুঝেন? 6 ধারাতে আইনগত লিগ্যাল ডিসেবিলিটি বা আইনগত অক্ষমতা আছে। আর তামাদি আইন পাশের উদ্দেশ্য কী? তামাদি আইন পাশের উদ্দেশ্য হচ্ছে যে জানি কোনো মামলা জানি জটলা না বাঁধে, বা জানি একটা নির্দিষ্ট সময় পর জানি মানুষ জানি দাবি করতে না পারে যে এটা আমার, এটা আমার, তার মানে জানি কোনো মানে আইনের যে জটলা এটা জানি না বাঁধে, সেই জন্যে মূলত তামাদি আইন তৈরি করা হয়েছে, বা তামাদি আইনের এটা হচ্ছে মূল একটা উদ্দেশ্য। তাই আইনজীবীদের পেশাগত দক্ষতা, সম্মান, শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিল কতটুকু সফলকাম হয়েছে? যেহেতু আমরা জানি যে 10 আদেশে কার্যাবলী সম্পর্কে বলা আছে, 10 কার্যাবলী সম্পর্কে এখানে বিভিন্ন কিছু বলা আছে। সেখানে আছে আইনজীবী পরীক্ষা, তালিকাভুক্তিকরণ পরীক্ষা, তারপর ওদের ওই পরীক্ষা সার্টিফিকেট সংরক্ষণ করা, তারপরে এইগুলো ভাইবা নেওয়া, বিভিন্ন কিছু এখানে অ্যাড করা আছে, সেটা আপনারা জানবেন।
2014 সালে যেটা আসলে যে সংশ্লিষ্ট বিধানের আলোকে উদাহরণসহ রেস সাবজুডিস এবং রেস জুডিকার মধ্যে পার্থক্য আলোচনা করুন, এটা আলোচনা করা হলো। তারপর রেজিস্ট্রেশন 140 ধারা এটা আলোচনা করা হলো। চুক্তি সমূহ সুনিশ্চিতভাবে বলবৎ করা যেতে পারে, এটা হচ্ছে 12 ধারাতে 4টি ক্ষেত্রে, আর 21 ধারা হচ্ছে 21 ধারা 21-এর ধারা টোটাল 9টা ক্ষেত্রে চুক্তি বলবৎ করা যায় না। তারপর হচ্ছে এইগুলো আছে, এটা মোটামুটি শেষ। তারপর হলো আপনি এই সহবাদী ও সহবিবাদীর মধ্যে রেস সাবজুডিস বা জুডিকাটা প্রযোজ্য কি, মানে সহবাদী এবং সহবিবাদীর মধ্যে যে জুডিকাটা নীতি প্রযোজ্য হবে এই সংক্রান্ত 2টি মামলার উল্লেখ করা যেতে পারে, যেমন মুন্নি বনাম ত্রিলোক, এটা হলো 25 নম্বর খণ্ডে CNW 661 নম্বর পৃষ্ঠায় মামলায়, এবং শচীন্দ্রলাল দাস বনাম হৃদয়চন্দ্র দাস 80 DLR আপিল ডিভিশন 56 নম্বর মামলায় আপিল বিভাগ সিদ্ধান্ত গ্রহণ করেন যে বাদী এবং সহবিবাদীর মধ্যে ও রেস জুডিকাটার নীতি প্রযোজ্য হবে। তবে এই নীতি সহবাদী ও সহবিবাদীর মধ্যে প্রযোজ্য হওয়ার ক্ষেত্রে নিম্নলিখিত কতগুলো সত্য পালন করতে হবে। সেগুলো কি সত্য? যে একটি মামলা সহবাদী এবং সহবিবাদীর মধ্যে পারস্পরিক স্বার্থের বিরোধ থাকতে হবে। তার মানে একটি মামলা সহবাদী এবং সহবিবাদীর মধ্যে পারস্পরিক স্বার্থের বিরোধ থাকতে হবে। তার মানে যদি বিরোধ না থাকে, একটা মামলা থাকা লাগবে। যদি মামলা না থাকে তাহলে ওই আর কি সমাধান করবে। 2 নম্বর হচ্ছে সহবাদী এবং সহবিবাদীদেরকে মামলার প্রতিকার দেওয়ার ক্ষেত্রে এই বিরোধ নিষ্পত্তি করে কেবল প্রার্থিতা প্রতিকার দেওয়া সম্ভব। তার মানে সহবাদী ও সহবিবাদীদের মামলার প্রতিকার দেওয়ার ক্ষেত্রে এই বিরোধ নিষ্পত্তি করে তাদের মধ্যে একটা প্রতিকার দেওয়ার একটা ব্যবস্থা করতে হবে। আর সহবিবাদীকে মামলার প্রয়োজনীয় পক্ষ হতে হবে, এবং সহবিবাদীকে মামলার প্রয়োজনীয় পক্ষ, অর্থাৎ বিবাদী পক্ষ যদি দুর্বল টাইপের হয় তাহলে কিন্তু হবে না, এটা মানে প্রয়োজনীয় পক্ষ হতে হবে। তারপর 4 নম্বর হলো সহবাদীর মধ্যে বা সহবিবাদীর মধ্যে বিরোধী বিষয়বস্তু চূড়ান্তভাবে নিষ্পত্তি হওয়া লাগবে। তার মানে একটা বিষয় চূড়ান্তভাবে নিষ্পত্তি হলে সেক্ষেত্রেই তখন ওই একতরফা ডিগ্রি বা রেস জুডিকাটা হিসেবে কাজ করে। অর্থাৎ একতরফা ডিগ্রি হলেও সেটা কিন্তু একটা চূড়ান্ত শুনানি বা সাক্ষী প্রমাণের ভিত্তিতে কিন্তু আদালত সে একতরফা ডিগ্রি দেয়। তাহলে একতরফা ডিগ্রি কিন্তু এক প্রকার মামলা নিষ্পত্তি। তাহলে মামলা নিষ্পত্তি যদি একবার হয়ে যায়, দ্বিতীয়বার কিন্তু সেটা বিষয়ে মামলা করা যায় না। এই ক্ষেত্রে রেস জুডিকাটা মানে প্রযোজ্য নয়। অর্থাৎ এখানে রেস জুডিকাটা প্রযোজ্য হবে কী জন্যে? কারণ হচ্ছে যে এই মামলাটা অলরেডি সাক্ষ্য প্রমাণ ভিত্তিতে চূড়ান্ত পর্যায়ে যা আদালত একতরফা ডিগ্রি রায় দিচ্ছে। তাহলে এটা তো আর বারবার তো আর ওই যে তামাদি আইন অনুযায়ী বারবার তো আর বিবাদীর জন্য অপেক্ষা করতে পারে না, এইটার জন্য এটা হয়। তো কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা কি? 11 ধারার ব্যাখ্যায়, মানে 11 ধারার ব্যাখ্যায় আছে 6টি, এবং 4 নম্বর ব্যাখ্যায় বলা আছে কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা। আমি এর আগে মানে 4টে ব্যাখ্যার কথা বলছিলাম, এটা ভুলে গেছি। তাহলে 11 ধারার ব্যাখ্যা আছে 6টা, আর 4 নম্বর ব্যাখ্যা হচ্ছে রেস জুডিকাটা। এই 4 নম্বর ব্যাখ্যায় রেস জুডিকাটা পূর্ববর্তী মোকদ্দমায় যে বিষয় আত্মপক্ষের সমর্থন বা বিপক্ষে চুক্তি খণ্ডনের জন্য ব্যবহার করা যেত বা করা উচিত ছিল তা উক্ত মোকদ্দমার প্রত্যক্ষ মূল বিবেচ্য বিষয় বলে ধরে নিতে হবে। আর সম্মতিসূচক ডিগ্রি বা সোলানামার ক্ষেত্রে রেস জুডিকাটা প্রযোজ্য কিনা আলোচনা করুন। অবশ্যই প্রযোজ্য। একটি মামলা বা তার কোনো বিচার্য বিষয় যখন চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়, তা যেভাবেই হোক সেটা রেস জুডিকাটা হিসেবে প্রযোজ্য হবে, এটা বলা আছে। যাই হোক, তারপর আরেকটা বলা আছে যে হলো সাক্ষ্য আইনের বিধানাবলী আলোকে রেজিস্ট্রি বলতে আলোচনা করলাম। তারপরে এখানে বলা আছে যে চুক্তি সমূহ সুনিশ্চিতভাবে বলবৎ করা যেতে পারে কি 12 ধারায় 4টি ক্ষেত্রে, 21 ধারায় 8টি ক্ষেত্রে, 9টি ক্ষেত্রে বলবৎ করা যায় না। তারপর উপরোক্ত মোকদ্দমা বিরোধিতা লিখিতভাবে উল্লেখ করেন যে বিরোধী জমিতে তার কোনো সত্য রয়েছে, কারণ তিনি উক্ত জমি প্রকৃত মালিকের নিকট থেকে ক্রয় করেছেন। বিবাদী এই যুক্তি আপনি কীভাবে খণ্ডন করবেন? তাহলে সত্য সহ দখল পুনরুদ্ধারে মামলা করতে হবে, এবং 8 ধারা অনুযায়ী মামলা করতে হবে, এবং ঘোষণামূলক মামলা চাইতে হবে। এটা হচ্ছে মূল বিষয়। আর 1898 সনের ফৌজদারি কাজ অনুযায়ী দ্বারা জজ হাইকোর্ট বিভাগের রিভিশন ক্ষমতা 439 ধারাতে আছে হাইকোর্ট বিভাগের রিভিশন ক্ষমতা, 439 এতে আছে দ্বারা জজের রিভিশন ক্ষমতা। পুলিশ ডায়েরি এটা তো পড়লাম অলরেডি। মারাত্মক জখম 320 ধারাতে বলা আছে 8টি শ্রেণী মারাত্মক জখম বলা হয়। তারপর বেআইনি সমাবেশ, এটা 141 ধারাতে, এবং 127 ধারা 127 এবং 132 ধারা পর্যন্ত বেআইনি সমাবেশ সম্পর্কে বর্ণনা করা হয়েছে CRPCতে ফৌজদারি কাজবিধিতে। আর অপরাধ সংগঠনের সহযোগী বা জালিয়াতি, অপরাধ সংগঠনের সহযোগী হচ্ছে 108 ধারা, আর জালিয়াতি হচ্ছে 463 ধারা। আর 465 ধারা শাস্তি, জালিয়াতি শাস্তি হচ্ছে 2 বছর অর্থদণ্ড। আর অনিষ্ট হলে 425 ধারা, 426 ধারা অনিষ্ট শাস্তি 3 মাস
অর্থদণ্ড বা উভয়দণ্ড হতে পারে। তাহলে সাক্ষ্য আইনের সংশ্লিষ্ট বিধান আলোকে স্বীকারোক্তি মৃত্যুকালীন ঘোষণা ব্যাখ্যা করুন। 17 ধারায় স্বীকার আছে, স্বীকারোক্তি আছে 32-এর 1 ধারায় মৃত্যুকালীন ঘোষণা। এইগুলো মোটামুটি শেষ। আইনগত অক্ষমতার 6 ধারা বলা আছে লিগ্যাল ডিসেবিলিটি, আর প্রতারণা আছে 18 ধারায়। বাংলাদেশ বার কাউন্সিল কি, 2 আদেশ এবং 3 আদেশে বলা আছে বাংলাদেশ বার কাউন্সিল কি। একটি নিয়ন্ত্রণ সংস্থা এর প্রধান বৈশিষ্ট্য কি, এটা যেহেতু প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করা আছে যে কমিটি থাকবে, কার্যবলী থাকবে, বিভিন্ন কিছু থাকবে। একজন অ্যাডভোকেট কোনো কোর্ট বিরোধীকালে একজন বিচারকের খাস কামরা গেল, এটা হলো দি ক্যাননস অফ প্রফেশনাল গুড কন্ডাক্ট অ্যান্ড এটিকুইটির 2 অধ্যায়ের 4 নম্বর ব্যাখ্যায় বলা আছে, মানে অর্থাৎ 3 অধ্যায়ের, অর্থাৎ আইনজীবীর সাথে যা আদালতের যে ব্যক্তিগত সম্পর্ক, সেটাতে 3-4 নম্বর ব্যাখ্যাতে বিধিতে বলা আছে যে ব্যক্তিগত সম্পর্ক রাখা যাবে না, মানে অর্থাৎ কোনো বিচারকের সাথে ব্যক্তিগত সম্পর্ক রাখা যাবে না, এটা বলা আছে এখানে। হ্যাঁ, তাহলে দি ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এটিকুইটি পরিপন্থী। এই ক্ষেত্রে আপনি তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করতে চান, আইন উদ্ধৃতি দিয়ে যথাযথ একটি নালিশি দরখাস্ত করুন। এটা 3য় অধ্যায় 4 বিধি অনুযায়ী লঙ্ঘন করেছে, এই জন্য এটা করা যাবে আর কি। তারপরে হলো 80(2) উপধারায় বলা আছে নোটিশ ছাড়া সরকার লিখিত জবাব দেওয়ার জন্যে, মানে যদি 80(2) উপধারাতে বলা আছে যে নোটিশ ছাড়া সরকার লিখিত জবাব দেওয়ার জন্য 3 মাস সময় পাবে। প্লিডিংস বলা আছে 6 আদেশে, আর্জি বা জবাব। আর্জি বা লিখিত বিবৃতি আবশ্যক উপাদান কি, আমাদের যে 9টা উপাদান আছে, এই 9টা উপাদান আমাদেরকে লিখতে হবে। সে 9টা উপাদান আছে আবা বিনা কাপ পাবে মূল্য সৈদি সহ মূল্য দিয়ে। এটার মধ্যে এই 9টার বিষয় বলা আছে যে হলো বাদীর নাম ও ঠিকানা, বিবাদীর নাম ও ঠিকানা, তারপর হচ্ছে মূল্যমান, তারপরে তাদাত মূল্য, তারপর হচ্ছে যে হলফনামা থাকবে, সত্যপাঠ থাকবে, তারপরে যে বিবাদী যদি নাবালক থাকে বা বাদী যদি নাবালক থাকে, তারপর যে পারস্পরিক দেনা থাকে, তাহলে এগুলো আর কি বিষয়গুলো থাকবে। এটাতে টোটাল 9টা বিষয় থাকবে। এই নিম্ন 4টি ব্যাকরণ বিকল্প সমনজারি, আমরা জানি যে 5 আদেশের 20 বিধিতে মতো ঝুলিয়ে সমনজারি বিষয় বলা আছে এখানে। আর মোকদ্দমা তামাদি বাড়িতে বলতে কী বোঝায়, 4 থেকে 25 ধারা এবং প্রথম তফসিলে তামাদি উত্তীর্ণ হওয়ার পর, মানে 4 থেকে 25 ধারা এবং প্রথম তফসিলে তামাদি উত্তীর্ণ হওয়ার পর প্রত্যেক মামলা খারিজ বলে বিবেচিত হবে। অর্থাৎ মূল মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে তামাদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর মোকদ্দমা গ্রহণ করতে 3 ধারা আদালত বাধা প্রদান করে। এই অবস্থায় বলা হয় তামাদি দ্বারা বাড়িত। আবার 3 ধারা অনুযায়ী তামাদি অতিক্রান্ত হওয়ার পরে আপিল দায়ের করা হলে অপরপক্ষ আপত্তি না করলেও তা খারিজ বলে বিবেচিত হবে। কিন্তু উপরোক্ত প্রশ্নের তামাদি বাড়িতে আপিল গ্রহণ ও নিষ্পত্তি করা হয়েছে বিধায় তা বাতিল বলে গণ্য হবে। তাই সেটা আছে 8 আদেশের 6 বিধি। মোকদ্দমার কারণ আছে 2 আদেশে, তারপরে রেস জুডিকাটা আছে 11 ধারায়, তারপরে ডিগ্রি আছে 2-এর 2 ধারায়, অন্তর্বর্তীকালীন মুনাফা আছে 2-এর 12 ধারাতে। তারপরে দেওয়ানি কাজবিধি 151 ধারাতে আছে সহজাত ক্ষমতা, এটা মোটামুটি শেষ। তারপরে জামিনযোগ্য জামিন অযোগ্য অপরাধের মধ্যে পার্থক্য 496-97। তারপরে ফৌজদারি কাজবিধি 41 ধারা মোতাবেক আদেশ প্রদান করতে পারেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট। কী অবস্থায় এই আদেশ প্রদান করা যায়, কদিন পর্যন্ত বলবৎ থাকে, তাহলে এটা হলো বলবৎ থাকে 2 মাস পর্যন্ত। তাহলে 146-এর 6 উপধারা অনুযায়ী, মানে 140 ধারার 6 ধারা 140-এর 6 উপধারা অনুযায়ী সরকারি গেজেট প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে ভিন্নরূপ কোনো নির্দেশ না দিলে 2 মাস বেশি সময় কার্যকর থাকবে না। তারপরে অব্যাহতি, এখানে চূড়ান্ত বিচারের পর বেকসুর খালাসপ্রাপ্ত আসামিকে কি পুনরায় একই অপরাধের অভিযোগ বিচার করা যাবে কি না। 403-এর 1-এ বলা আছে একবার খালাসপ্রাপ্ত বা দণ্ডিত ব্যক্তির পুনরায় একই অপরাধের জন্য পুনরায় বিচার করা যাবে না। কিন্তু 403-এর বলা আছে যে অভিযোগের ধরন যদি পরিবর্তন হয় তাহলে সেটা বিচার করা যাবে। এই আত্মরক্ষার অধিকার বলতে কী বোঝা, 76 থেকে 106 ধারা। আর আত্মরক্ষার অধিকার পরিধি কতটুকু, 102 ধারা এবং 99 ধারার মধ্যে বলা আছে এই বিষয়টা। তারপর দণ্ডবিধি বিষয়টা বলা আছে, দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারাগুলি উদাহরণ প্রতারণা, এটা বলা 415, প্রতারণা 415, অপরাধমূলক বিষয় 403। মোকদ্দমা তামাদি বালতি বলতে আমি কী বুঝলাম, এটা মোটামুটি শেষ। এখন যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে যে সাক্ষ্য আইনে 18 ধারা অনুযায়ী কার্যধারা পক্ষ বা তার প্রতিনিধি কর্তৃক স্বীকৃতি। 18 ধারা 4 জন ব্যক্তির বিবৃতি স্বীকৃতি বলে গণ্য হবে মামলার পক্ষ, অর্থাৎ স্বীকৃতি। আর স্বীকারোক্তি আছে 17 ধারায়। তাহলে স্বীকৃতি আছে হলো 17 ধারায়, অর্থাৎ সাক্ষ্য আইন 18 ধারায় কার্যধারা পক্ষ বা তার প্রতিনিধি কর্তৃক স্বীকৃতি। 18 ধারায় 4 জন ব্যক্তির বিবৃতি স্বীকৃতি বলে গণ্য হবে মামলার পক্ষের প্রতিনিধি।
এক নম্বর হচ্ছে মামলার পক্ষ, 2 নম্বর হচ্ছে পক্ষের প্রতিনিধি, 3 নম্বর হচ্ছে মামলার বিষয়বস্তুতে যার মালিকানা স্বার্থ আছে, আর 4 নম্বর হচ্ছে যাদের নিকটতে পক্ষগণ বিষয়বস্তুতে স্বার্থ লাভ করেছে। তাহলে মামলার পক্ষ থাকা লাগবে, পক্ষের প্রতিনিধি, তো মামলার পক্ষ মামলার প্রতিনিধি, তারপর হচ্ছে মামলা বিষয়বস্তুতে যার মামলা মালিকানা স্বার্থ আছে, যাদের নিকটতে পক্ষগণ বিষয়বস্তু স্বার্থ লাভ করেছে, এটা হলো বিষয়। তো 3 জন আসামি স্বীকারোক্তি ম্যাজিস্ট্রেট সাহেব ফৌজদারি কার্যবিধি 164 ধারা বিধান অনুযায়ী যথারীতি লিপিবদ্ধ করেন। স্বীকারোক্তিমূলক জবানবন্দি 3 জন আসামি নিজের সহ আব্দুল আজিজ নামীয় অপর এক ব্যক্তিকে ডাকাতিতে শনাক্ত করে। ওই সকল স্বীকারোক্তি ছাড়া আব্দুল আজিজের বিরুদ্ধে অন্য কোনো প্রকার সাক্ষ্য প্রমাণ নেই। শুধুমাত্র সহ আসামির স্বীকারোক্তির উপর নির্ভর করে আব্দুল আজিজকে শাস্তি দেওয়া যাবে কি না সাক্ষ্য আইনের বিধানসভা আলোচনা করুন। তাহলে আমরা জানি যে 133 ধারা বলা আছে যে সহযোগী আসামির সাক্ষী, আর 114 বিতে বলা আছে যে গুরুত্বপূর্ণ প্রমাণ দ্বারা প্রমাণিত না হলে সহযোগী আসামির বিবৃতি সেটা হলো দণ্ডের ক্ষেত্রে বা বিচারের ক্ষেত্রে অযোগ্য, এটা বলা আছে। তাহলে 134 ধারা বলা আছে জবানবন্দি জেরা পুনর্জবানবন্দি সাক্ষীর ক্রম, আর 100 সাক্ষী পরীক্ষাকরণ, মানে অর্থাৎ একজন বিচারক সাক্ষী পরীক্ষা করতে পারে, সেটা বলা আছে 135 ধারাতে। আর 138 ধারা বলা আছে সাক্ষীর জবানবন্দি প্রথম গ্রহণ করা হবে, অর্থাৎ 138 ধারাতে জেরা পূর্ণ জেরা এগুলোর বিষয়ে প্রশ্ন করা যাবে। এটা হচ্ছে জেরা পূর্ণ জেরা এটা বলা আছে 138 ধারাতে। তো একজন অ্যাডভোকেট হিসেবে যিনি পূবালী ব্যাংকের লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে ছিলেন, হ্যাঁ, পরে এখন ওই পূবালী ব্যাংকের বিরুদ্ধে নিয়ে করতে চাচ্ছে। তাহলে আমরা জানি যে মক্কেলের সাথে আইনজীবীর সম্পর্ক এখানে 2য় অধ্যায়ে মক্কেলের সাথে আইনজীবীর সম্পর্ক যেটা বলা আছে এখানে 2য় অধ্যায়ে 5 বিধি মতে যে বিরোধীয় সম্পত্তি ক্রয় করবেন না। তার মানে বিরোধীয় সম্পত্তি অর্থাৎ 2য় অধ্যায়ের মক্কেলের প্রতি আইনজীবীর যে দায়িত্ব কর্তব্য সেখানে 5 বিধিতে বলা আছে যে বিরোধীয় সম্পত্তি ক্রয় করবেন না, এখানে বলা আছে এটা। আর বাংলাদেশ বার কাউন্সিলের গঠন এবং কার্যাবলী আলোচনা করে। বাংলাদেশ বার কাউন্সিলের গঠন আছে 2 আদেশ ও 3 আদেশে, এবং এর কার্যাবলী আছে 10 আদেশে। 10 আদেশের মধ্যে বলা আছে। আবার যে এখানে যে আইনজীবীর সাথে যে মক্কেলের যে একটা সম্পর্ক, এখানে 6 বিধিতে বলা আছে যে নিজের সম্পত্তির সাথে মক্কেলের সম্পত্তি মিশিয়ে ফেলবেন না, এই বিষয়ে বলা আছে। তো বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস 1972 অনুযায়ী ট্রাইব্যুনালের গঠন ও কার্যক্রম সম্পর্কে আলোচনা করুন। আমাদের ট্রাইব্যুনাল গঠন হয় বাংলাদেশ বার কাউন্সিলের 33 আদেশ অনুযায়ী, আর একটা কার্যাবলী পরিচালনা হয় 34 অনুচ্ছেদ অনুযায়ী। আর 36-এ আপিল করা যায় বা রিভিউ করা যায়, এটা বলা আছে। আচ্ছা, রায় এবং ডিগ্রির পার্থক্য কি? আমরা জানি 2-এতে ডিগ্রি আছে, আর 33 ধারাতে আছে রায় ও ডিগ্রি, আর 20 আদেশে আছে রায় ও ডিগ্রি। রায় হচ্ছে বিচারকের সিদ্ধান্ত, ডিগ্রি নির্দিষ্ট ফরম ডিগ্রি হলো নির্দিষ্ট ফরমে রয়েছে, 7 দিন পর ডিগ্রি হবে। ডিগ্রি স্বাভাবিকভাবে রায়কে অনুসরণ করে হয়, অর্থাৎ রায়ের 7 দিন পর ডিগ্রি হয়। তাহলে আমরা জানি যে 2 ধারাতে ডিগ্রি আছে, আর 33 ধারাতে আছে রায় ও ডিগ্রি, আর 20 আদেশে আছে রায় ও ডিগ্রি। তাই রায় ও ডিগ্রি সম্পর্কে এখানে বিস্তারিত বলা, 20 আদেশে বলা আছে রায় সম্পর্কে, এটা বলা আছে যে রেস জুডিকাটা 11 ধারাতে আছে। তারপর এই যে নালিশ সম্পত্তি রায়ের আগে ক্রোকের আদেশ প্রার্থনা করে দরখাস্ত মুস্তাফিদে করুন। তো 39 আদেশের রায়ের আগে ক্রোক, মানে এটা হলো রায়ের আগে ক্রোক সম্পর্কে বলা আছে 38 আদেশ। তাই 38 আদেশ আমরা এখানে অনুসরণ করব। এই তদন্ত বলতে আপনি কি বোঝেন? এই 4-1 এল, মানে 4 অর্থাৎ ফৌজদারি কার্যবিধি 4-1 এল ধারা তদন্ত সম্পর্কে বলা আছে যে সাক্ষ্য প্রমাণের নিমিত্তে কোনো বিচারিক কার্যক্রমে সাক্ষ্য প্রমাণের নিমিত্তে পুলিশকে দায়িত্ব দিয়ে যে যে রিপোর্ট সংগ্রহ করে সেটা হচ্ছে তদন্ত রিপোর্ট। এটা 4-1 এল ধারাতে বলা আছে। আর মানে কোনো মামলার হচ্ছে মানে অর্থাৎ আগাম জামিন এবং হচ্ছে অর্থ হেরাফের হলো 498 ধারা। মোটামুটি এগুলো আসবে। আর হচ্ছে 378 চুরি, বলপূর্বক আদায়, দস্যুতা, ডাকাতির সংখ্যা কী? তো
চুরি, বলপূর্বক আদায় দস্যুতা ডাকাতির সংজ্ঞা কী? চুরি হলেও 378 ধারা চুরি আছে, আর বলপূর্বক আদায় যেটাকে চাঁদাবাজি বলা হয় সেটা আছে 383 ধারাতে। তারপর দস্যুতা আছে 390তে আছে দস্যুতা, 390 আছে দস্যুতা, 390 আছে দস্যুতা, সদস্য সংখ্যা 4 জন, শাস্তি হবে 391 ধারা 10 বছর বা অর্থদণ্ড। আর 391তে আছে ডাকাতি, আর এটা শাস্তি হবে 395 ধারা অনুযায়ী শাস্তি যাবজ্জীবন বা 10 বছর এবং অর্থদণ্ড। একশো 56 ধারা আমলযোগ্য মামলা তদন্ত, আমলযোগ্য ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত, আমলযোগ্য মামলা তদন্ত হয় ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত। আমলযোগ্য অপরাধ তদন্তের বিষয়ে নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। 190 ধারা ক্ষমতা সম্পূর্ণ প্রাপ্ত ম্যাজিস্ট্রেট নির্দেশ দিলে তদন্ত করতে পারবেন। তারপর এখানে বলা আছে যে একতরফা খারিজের আদেশ রোহিতক্রমে তা পুনর্জীবিত করার ব্যবস্থা নিতে বলবেন। তামাদি মৌখিকের জন্য আমরা জানি যে একতরফা খারিজ আদেশ রোহিতের তাহা পুনর্জীবিত করার ব্যবস্থা নিতে বলেন। তামাদি মৌখিকের জন্য আদালত সন্তুষ্ট করতে আপনি কোন কোন বিষয়ের উপর গুরুত্ব আরোপ করবেন? এটা 5 ধারায় যে বিলম্ব মৌখিকের বিষয়টা বলা আছে 5টি ক্ষেত্রে, এই বিষয়টা আলোচনা করব। তারপরে এখানে বলা আছে যে রিটেনারশিপ হওয়ার পর তার প্রতিপক্ষ পরিচালকের পক্ষ থেকে তিনি অ্যাডভোকেট একটি মামলা পরিচালনা করেন, একই পেশাগত অসদাচরণ বলে গণ্য হবে? এটা তো অবশ্যই পেশাগত অসদাচরণ, কারণ এখানে বলা আছে দ্বিতীয় অধ্যায় হচ্ছে মক্কেলের প্রতি আইনজীবীর দায়িত্ব ও কর্তব্য। এখানে 2 বিধিতে বলা আছে গোপন বিষয়ে জেনে বিরুদ্ধ পক্ষে অর্থাৎ গোপন বিষয়ে প্রকাশ করা যাবে না, অর্থাৎ মক্কেলের পক্ষে গোপন বিষয় জানার পর সেটা প্রকাশ করা যাবে না। এটা বলা আছে হলো 2য় অধ্যায়ের 2 বিধিতে। তারপর 3 বিধিতে বলা আছে যে কাজ জোগাড় করার জন্য অন্য লোককে নিয়োগ করা যাবে না, কাজ জোগাড় করার জন্য অন্য লোককে নিয়োগ করা যাবে না, বা মক্কেলের গোপন বিষয় প্রকাশ করা যাবে না। 2 বিধি বলা আছে। 3 বিধিতে বলা আছে কাজ জোগাড় করার জন্য অন্য লোককে নিয়োগ করা যাবে না। তারপরে জনাব এক্স অধীনস্থ আদালতে জমজমাট ফৌজদারি মামলা করেন, তিনি 3 জন ক্লার্ক নিয়োগ করেছেন, এটা যে লোক নিয়োগ করা যাবে না, এটা বলা আছে 3 বিধিতে যে লোক নিয়োগ করা যাবে না। তারপর 1ম অধ্যায় বলা আছে যে আইনজীবীর সাথে আইনজীবীর সম্পর্ক, এখানে বলা আছে যে আইনজীবীর প্রতি আইনজীবীর দায়িত্ব ও কর্তব্য। এখানে বলা আছে 8 বিধি অনুযায়ী যে ফি কারোর সঙ্গে ভাগাভাগি করা যাবে না। আর 3 বিধি অনুযায়ী কাজ জোগাড় করার জন্য অন্য কোনো লোককে নিয়োগ দেওয়া যাবে না। আর 32 আদেশ মতে এগুলো স্থগিত, বাতিল বা প্রত্যাহার করতে পারে। তাহলে 32 আদেশে আছে শাস্তি, এই শাস্তি অনুযায়ী এই সার্টিফিকেট স্থগিত অর্থাৎ আইন চর্চা স্থগিত রাখা, তারপরে তার সার্টিফিকেট বাতিল করা, তারপর এটা প্রত্যাহার করতে পারে অথবা এটা প্রত্যাহার করতে পারে যদি যথাযথ উত্তর দিতে পারে। একজন অ্যাডভোকেট কোনো বিরতিকালে একজন বিচারকের খাস খাবারে প্রবেশ করে, এটা তো প্রবেশ করতে পারবে না। তার বিরুদ্ধে আইন 1ম অধ্যায় এটা বলা আছে 3য় অধ্যায়ে আইনজীবীর সাথে আদালতের সাথে আইনজীবীর সম্পর্ক। এখানে বলা আছে 5 বিধি মতে যে প্রকাশ্যে আদালত ছাড়া প্রতিপক্ষ আইনজীবীর অনুপস্থিতিতে মামলার বিষয়বস্তুর সম্পর্কে আলোচনা করা যাবে না। তারপর বলা আছে যে এই 4 বিধি অনুযায়ী ব্যক্তিগত অর্থাৎ বিচারকের সাথে ব্যক্তিগত সম্পর্ক রাখা যাবে না। 4 ও 5 বিধি, 4 বিধি অনুযায়ী করা আছে ব্যক্তিগত সম্পর্ক রাখা যাবে না। আর 5 বিধিতে বলা আছে যে প্রকাশ্য আদালত ছাড়া প্রতিপক্ষের আইনজীবীর অনুপস্থিতিতে মামলার বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করা যাবে না। তাহলে আইন অনুযায়ী প্রতিনিধি, এটা বলা আছে 22 আদেশের 5 বিধিতে। বৈধ প্রতিনিধি সম্পর্কে এই যে বৈধ প্রতিনিধি সম্পর্কে আছে 2 এর 11 ধারাতে। আর মিনস প্রফিট যে অন্তর্বর্তীকালীন মুনাফা, এটা বলা আছে 2 এর 12 ধারাতে। অন্তর্বর্তীকালীন মুনাফা 2 এর 12 আর 2 এর 11তে বলা আছে বৈধ প্রতিনিধি। হ্যাঁ, আর 40 আদেশের 1 বিধি বলা আছে রিসিভার নিয়োগ। আর মোকদ্দমা কারণ বলা আছে 2 আদেশে মামলা গঠন বিধি 3 মামলা কারণসমূহ একত্রীকরণ 3 বিধিতে বলা আছে যে মামলা কারণসমূহ একত্রিতকরণ। আর আরজি খারিজ 7 আদেশের 11 বিধিতে 4টে কারণে আরজি খারিজ হয়। আর প্লিডিং হলো 6 আদেশের বলা আছে প্লিডিং সম্পর্কে, এটা 1 বিধিতে বলা আছে আরজি জবাব। আর স্থানীয় পরিদর্শন বলা আছে 26 আদেশে, এটা বিশেষ করে ওই যে 9 নম্বর হচ্ছে লোকাল। হ্যাঁ, 26 আদেশে 9 বিধি হচ্ছে লোকাল 26 আদেশে 9 বিধি হচ্ছে স্থানীয় তদন্তের জন্য কমিশন।
এই হলো আলোচনা। আর হলো 6 আদেশের সূত্রবিধিতে বলা আছে যে আরজি জবাব সংশোধন, আর 15 আছে হলফনামা, আর এটা 7 আদেশে মনে হয় হলফনামা সম্পর্কে বলা আছে বা সত্যপাঠ। 7 আদেশের 15 বিধিতে আছে সত্যপাঠ। তাহলে আরজি জবাব সংশোধন সত্যাবলী কি, মানে প্রকৃতই মানে আরজির সংশোধনের সত্যাবলী একটা আছে, সত্যাবলীগুলো কি কি প্রকৃতই আবশ্যক, মানে প্রকৃতিপক্ষে আবশ্যক কি না, এটা আদালত দেখবে। 2 নম্বর আছে যে বিবাদী বঞ্চিত হইবে কি না, এটা একটা দেখবে। আর প্রকৃত বিরোধ ব্যক্ত করে কি না, এটা একটা দেখবে। আর মামলা দোবারা দোষে দুষ্ট কি না। তার মানে আপিল পর্যায়ে সংশোধন করা যাবে মোদা বনাম হর্ষবর্ধন, এটা 1995 সালের মামলা, এটা 339 নম্বর পেজে আছে। এটা হচ্ছে অল ইন্ডিয়া হাইকোর্ট ডিভিশন এটা বলছিল। যাই হোক, তাহলে মোকদ্দমা সংশোধনের 4টা সত্তাবলী আছে। সে সত্তাবলী হলো প্রকৃতি আবশ্যক কিনা, মানে অর্থাৎ এই আরজি জবাব সংশোধন করা যাবে কিনা, এটা প্রকৃতিপক্ষে আবশ্যক কিনা। তারপরে আরজি জবাবের সংশোধনের কারণে বিবাদী বঞ্চিত হবে কিনা। তারপরে আরজি জবাবের সংশোধনের কারণে প্রকৃতি বিরোধ ব্যক্ত করা যাবে কিনা। তারপরে মামলা, তারপরে আরজি জবাবের সংশোধনের কারণে মামলার দোবারা দোষে দুষ্ট কিনা, এইগুলো বিষয়ে আদালত খেয়াল করবে। এবং আপিল পর্যায়ে সংশোধন করা যায়, এটা হচ্ছে দৃষ্টান্ত হচ্ছে প্রখ্যাত নজির হচ্ছে মোদা বনাম হর্ষবর্ধন। এটা পড়ছি, এলে সমস্যা নাই, এগুলো আসছে। এগুলোর সমস্যা নাই। শুনানির জন্য ধার্য না থাকিলে মামলা তদবিরের অভাবে খারিজ হইবে না। এটা সোনালী ব্যাংক বনাম নুরুল কাদের, 46 ডিএলআর 21 নম্বর পৃষ্ঠের মধ্যে আছে। এটা 9 আদেশের 4 বিধি। আর বিবাহ সংক্রান্ত মামলায় একতরফা ডিগ্রির বিরুদ্ধে 9 ধারা, এটা 13 বিধি অনুযায়ী সানি মামলা করা চলিবে। নারায়ণ বনাম কৃষ্ণা দে, 1996 সালে মামলা 2 নম্বর পৃষ্ঠের মধ্যে বলা আছে। এটা 9 আদেশের 13 বিধি অনুযায়ী। আচ্ছা, মূল ডিগ্রির বিরুদ্ধে আপিল, হ্যাঁ, তো 96 ধারায় বলা আছে যে মূল ডিগ্রির বিরুদ্ধে আপিল 41 আদেশ। তারপরে 97 ধারায় বলা আছে যে ক্ষেত্রে প্রাথমিক ডিগ্রির বিরুদ্ধে আপিল হয় নাই, এটা 97 ধারা। 98 ধারাতে বলা আছে 2 বা ততোধিক বিচারক আপিল শ্রবণ করবেন, এটা বলা আছে 98 ধারায়। আর 99 ধারায় বলা আছে আদালতের ইখতিয়ার ব্যাহত হলে ও ডিগ্রি বাতিল হইবে না, মানে আদালতের ইখতিয়ার ব্যাহত হইলেও ডিগ্রি বাতিল হইবে না, এটা বলা আছে 99 ধারায়। আর 104 ধারায় বলা আছে যে আদেশের বিরুদ্ধে আপিল। 105 ধারায় বলা আছে যে অন্য অন্য আদেশাবলী হইতে আপিল। 106 ধারায় বলা আছে যে কোন আদালতে আপিল শুনানি হইবে, 106 ধারায়। 107 ধারায় বলা আছে আপিল আদালতের ক্ষমতা। 108 ধারায় বলা আছে আপিলের ডিগ্রি এবং আদেশসমূহ হইতে আপিল, এটা 42 ধারায় বলা আছে। 42 আপিল ডিগ্রি হইতে আপিল, এটা 42 আদেশে বলা আছে। তারপরে 109 ধারায় বলা আছে কখন সুপ্রিম কোর্টে আপিল করা যাবে, 109 ধারায় বলা আছে এটা কখন সুপ্রিম কোর্টে আপিল করা যাবে। 110 ধারায় বলা আছে আপিলের বিষয়বস্তুর মূল্য কত হবে। আমরা জানি যে আপিলের বিষয়বস্তুর মূল্য 5 কোটি টাকা পর্যন্ত, অর্থাৎ 5 কোটি টাকার উপরে গেলে সেটা হাইকোর্ট বিভাগে আসবে। তো 5 কোটি 1 টাকা থেকে 6 কোটি টাকা পর্যন্ত, মানে হাইকোর্টের একক ব্রাঞ্চ এটা করতে পারবে। আর 6 কোটি পার হয়ে গেলে সেটা তখন হাইকোর্টের যৌথ ব্রাঞ্চ এটা আপিল শুনানি হবে আর কি। আর 111 ধারা বলা আছে আপিল সম্পর্কে বিধিনিষেধ, মানে 109 ধারা বলা আছে কখন সুপ্রিম কোর্টে আপিল করা যাবে। আর 110 ধারা বলা আছে হাইকোর্টের যে আপিল করা যাবে সেটার বিষয়বস্তু মূল্য কত, মানে তাদাদ মূল্য। আর 111 ধারা বলা আছে আপিল সম্পর্কে বিধিনিষেধ, মানে কতিপয় আপিল সম্পর্কে বিধিনিষেধ, হ্যাঁ। আর 111 এতে বলা আছে যে ফেডারেল কোর্টে আপিল, 111 এতে বলা আছে ফেডারেল কোর্টে আপিল। আর 112 ধারাতে বলা আছে সেভিংস। আচ্ছা, ডিগ্রি পর্যাপ্ত কারণ,
বিবাদীর অসুস্থতা, বিবাদীর আইনজীবীর অসুস্থতা, মানে ডিগ্রির পর্যাপ্ত কারণ, অর্থাৎ ডিগ্রি যদি বাতিল হয়ে যায় তাহলে ডিগ্রি আবার একতরফা, অর্থাৎ একতরফা কোনো রায় বা একতরফা ডিগ্রির বিরুদ্ধে পর্যাপ্ত কারণ যেটা আছে হাইকোর্টের উচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, সেটা হচ্ছে যে বিবাদীর অসুস্থতা বা বিবাদীর আইনজীবীর অসুস্থতা, বিবাদীর নিকটে আপিলের বিবাদীর মানে বিবাদীর নিকটতম আত্মীয়র মৃত্যু, অর্থাৎ বিবাদীর অসুস্থতা, বিবাদীর আইনজীবীর অসুস্থতা, বিবাদীর নিকট আত্মীয়র মৃত্যু, তারপরে 4 নম্বর হচ্ছে আইনজীবীর আত্মীয়র মৃত্যু, 5 নম্বর হচ্ছে সাক্ষীর অসুস্থতা, 6 নম্বর হচ্ছে ট্রেন দেরিতে পৌঁছানো, মানে অর্থাৎ ট্রেন দেরিতে পৌঁছানো মানে এটা যানবাহন সমস্যা। তারপর 7 নম্বর হচ্ছে ডায়েরিতে ভুল তারিখ, মানে ডায়েরিতে ভুল তারিখ তুলছে, এটা একটা সমস্যা, এটা যথেষ্ট কারণ। তারপরে ভুল তারিখ উঠানো। তারপরে আইনজীবীর ভুল পরামর্শ, মানে আইনজীবীর ভুল পরামর্শের কারণে কী করছে, সে এক আদালতের ডিগ্রি করা আপিল করার কথা সে অন্য আদালতে আপিল করছে। তারপর হচ্ছে মামলা স্থানান্তরের জন্য আদালতের নাম ও তারিখ না জানা, মানে মামলা যে স্থানান্তরিত হয়েছে এটা জানেই না যে মামলা স্থানান্তর হয়েছে। তারপর 10 নম্বর হচ্ছে 6 দিন আগে নারীর বাচ্চা প্রসব করা, তার মানে যেদিন ডিগ্রি আপিল হবে বা আপিল করবেন যেদিন একতরফা মামলা বা ডিগ্রির বিরুদ্ধে, তার 6 দিন আগে তার ওয়াইফের বাচ্চা হয়েছে, তখন সেক্ষেত্রে এটা যথেষ্ট কারণ। আবার ডিগ্রি রদের আবেদনের জন্য 5 ধারায় বিলম্ব মৌকুফের আবেদন করতে পারে, মানে ডিগ্রি রদের আবেদনের জন্য 5 ধারায় বিলম্ব মৌকুফের আবেদন করতে পারে তামাদি আইন অনুযায়ী। তো 5 ধারা প্রযোজ্য নয় হচ্ছে 5 ধারা প্রযোজ্য নয়, যেমন মূল মোকদ্দমা বা সত্য ঘোষণা, স্থায়ী নিষেধাজ্ঞা, অগ্রক্রয়ের মামলার ক্ষেত্রে। তাহলে মূল মোকদ্দমা, সত্য ঘোষণা, স্থায়ী নিষেধাজ্ঞা বা অগ্রক্রয়ের মোকদ্দমার ক্ষেত্রে 8 ধারা অনুযায়ী এটা প্রযোজ্য নয়। আর চুক্তি 1872-এর 25 ধারা, তামাদি 29 ধারা প্রযোজ্য নয়। যেমন বিবাহ বিচ্ছেদ আইন 1869, তামাদি আইন 29-এর 3 ধারা, তারপর হচ্ছে সুখ অধিকার আইন 1882, তারপর 26 ধারা ও 27 ধারা 29-এর 4 ধারা অনুযায়ী। আর হলো বিশেষ ক্ষমতা আইন 1974-এর 29-এর 2 ধারা অনুযায়ী। 30 ধারায় দোষ স্বীকার দণ্ডের ভিত্তিতে 30 ধারায় দোষ স্বীকার দণ্ডের ভিত্তিতে হতে পারে, আবার 114-এর বি ধারা হবে না, 133 ধারায় হবে। তার মানে 30 ধারায় দোষ স্বীকার দণ্ডের ভিত্তিতে হতে পারে, অর্থাৎ দোষ স্বীকার দণ্ডের ভিত্তিতে হতে পারে, এটা 30 ধারা অনুযায়ী, কিন্তু 114-এর বি ধারা অনুযায়ী কিন্তু হবে না। আবার 130 ধারা সাক্ষ্য 30 ধারা এবং 133 ধারা অনুযায়ী দোষ স্বীকারের ভিত্তিতে আদালত দণ্ড দিতে পারে। 17 ধারাতে স্বীকৃতির সঙ্গে প্রদান করা হয়েছে। 24 ধারায় আছে, কোনো অভিযুক্ত আসামিকে দোষ স্বীকার করে কোনো বক্তব্য বিবৃতি প্রদান করে তখন তাকে দোষ স্বীকারোক্তি বলা হয়, মানে 3টি ক্ষেত্রে প্রযোজ্য হয়। এটা হচ্ছে মৃত্যুর কারণ, বিবাহ ও পিতৃত্বের দায়। তার মানে মৃত্যুকালীন ঘোষণা 3টি ক্ষেত্রে প্রযোজ্য হয়, সেটা হচ্ছে মৃত্যুর কারণ, বিবাহ ও পিতৃত্বের দায়। তাহলে মৃত্যুকালীন ঘোষণা কয়টি ক্ষেত্রে প্রযোজ্য হয়? মৃত্যুকালীন ঘোষণা 3টি ক্ষেত্রে প্রযোজ্য হয়। 32-এর 1 ধারায় মৃত্যুকালীন ঘোষণা, এই মৃত্যুকালীন ঘোষণা 3টি ক্ষেত্রে প্রযোজ্য হয়। ওটা হচ্ছে যে মৃত্যুর কারণ, বিবাহ এবং পিতৃত্বের দায়। কোনো অবস্থায় পুলিশের সম্মুখে স্বীকারোক্তি সাক্ষ্য আইনে গ্রহণযোগ্য না। শুধুমাত্র স্বীকারোক্তি কি অপরাধী সাব্যস্ত করার ভিত্তি হতে পারে? 26-এর মতো পুলিশের হেফাজতে এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দোষ স্বীকার প্রাসঙ্গিক। 133 ধারায় সাব্যস্ত করা, শুধুমাত্র স্বীকারোক্তি কি অপরাধী সাব্যস্ত করার ভিত্তি হতে পারে? 133 ধারা অনুযায়ী পারে। কোন কোন ক্ষেত্রে এবং কি কি কারণে আদালত মামলা রুজু করতে বিলম্ব মার্জনা করতে পারেন তা আলোচনা করুন। তো 5 ধারায় 5 ধরনের বিলম্বর কথা বলা আছে, যে আপিলের জন্য আপিল, তারপর হচ্ছে রিভিশন, রিভিউ এবং অন্যান্য দরখাস্ত দায়েরের ক্ষেত্রে আপিল বিলম্ব খুব মার্জনা হতে পারে। তাহলে এখানে বলা আছে যে যদি দরখাস্তকারী মামলা যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছিলেন বলে আদালত নিকটে প্রতীয়মান হয়, তবে কি আদালত তামাদি মৌকুফ করতে পারে? মানে যদি দরখাস্তকারী মামলা যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে, এটা পারে না। হ্যাঁ, 3 ধারা অনুযায়ী পারে না। আর 5 ধারায় যে বলা আছে যে আদালত সন্তুষ্ট হন যে যত সময় আপিল দরখাস্ত দাখিল না করার যথেষ্ট কারণ ছিল, তার 5টি ক্ষেত্রে তামাদি মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও তা গৃহীত হতে পারে।
আর এখানে বলা আছে যে বার কাউন্সিলের মাঝে বার কাউন্সিল গঠন আছে 5 ধারায় এবং কার্যাবলী আছে 10 অনুচ্ছেদে, সরি 5 আদেশে আছে গঠন, মানে 5 আদেশে গঠন আছে এবং 10 আদেশে কার্যাবলী সম্পর্কে বলা আছে। আর এখানে বলা আছে যে আইনজীবীর সাথে মক্কেলের সম্পর্ক, তাহলে এখানে 5 বিধিতে বলা আছে যে বিরোধীয় কোনো সম্পত্তি ক্রয় করবেন না। আর 6 বিধিতে বলা আছে যে নিজের সম্পত্তির সাথে মক্কেলের সম্পত্তি মিশিয়ে ফেলবেন না। আর আইন উন্নয়ন প্রতিনিধি, এটা 2-11 ধারাতে বলা আছে। আর 22 আদেশে বলা আছে, 22 আদেশে 5 বিধিতে। আর একতরফা রায় 9 আদেশে 13তে বলা আছে, এটা বিবাদী অনুপস্থিত থাকলে। তারপর মোকদ্দমা উৎপত্তির কারণ, এটা 2 আদেশে 3 বিধিতে বলা আছে। আর আর্জিখারি 7 আদেশের 11 বিধি, 4টি কারণ, যেটা 4টি কারণে কুটপি কম কামু বা স্টাবি, সেটার ক্ষেত্রে বলা আছে। আচ্ছা, সাক্ষ্যনে 133 ধারা দুষ্কর্মের সহযোগীর সাক্ষ্য শুধু গ্রহণীয় নয়, তার ভিত্তিতে আসামিকে সাজা দেওয়া যায়। 114 বি ধারায় বলা আছে সহযোগীর বিবৃতি যদি প্রয়োজনীয় তথ্যাদি দ্বারা সমর্থিত না হয়, মানে আসামির সহযোগীর বিবৃতি যদি প্রয়োজনীয় তথ্যাদি দ্বারা সমর্থিত না হয় তবে তা বিশ্বাসের অযোগ্য। 30 ধারা মতে স্ব আসামির অন্যকে জড়িয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি সাক্ষ্যমূল্য দুর্বল প্রকৃতির। এই জাতীয় বিবৃতির পারস্পরিক অবস্থা বা অন্যান্য সমর্থনমূলক সাক্ষ্য দ্বারা প্রমাণিত না হলে এর ভিত্তিতে অন্য লোকের সাজা প্রদান করা যায় না। তাহলে ওই মানে একজন বললো যে অমুকও ছিল, তাহলে এটা 30 ধারা অনুযায়ী স্ব আসামির অন্যকে জড়িয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দির সাক্ষ্য মূল্য দুর্বল প্রকৃতির। এই জাতীয় বিবৃতির পারস্পরিক অবস্থা বা অন্যান্য সমর্থনমূলক সাক্ষী দ্বারা প্রমাণিত না হলে এর ভিত্তিতে অন্য লোকের সাজা প্রদান করা যায় না, এটা 30 ধারা অনুযায়ী। 145 ধারাতে বলা আছে যে সাক্ষী কর্তৃক পূর্ব প্রদত্ত বিবৃতি অথবা তৎকর্তৃক পূর্বে প্রদত্ত বিবৃতি লিপিবদ্ধ হয়ে থাকলে, মানে সাক্ষী কর্তৃক প্রদত্ত বিবৃতি অথবা এর আগে প্রদত্ত রীতি লিপিবদ্ধ হয়ে থাকলে তা যদি তর্কিত বিষয়ের সাথে প্রাসঙ্গিক হয়, তবে উক্ত লিপিবদ্ধকৃত দেখিয়ে অথবা তা প্রমাণ না করে তৎসম্পর্কে সেই সাক্ষীকে জেরা করে দেওয়া যেতে পারে। অর্থাৎ 145 ধারায় পূর্বে যে বিবৃতি নিয়েছিল সেটা যদি জেরা করা হয় এবং সেটা যদি পরবর্তীতে যদি ওই সাক্ষীকে পাওয়া না যায়, তাহলে সেটা গ্রহণ করা যেতে পারে বা সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে। সেটা হলো 145 ধারা অনুযায়ী। আর সাক্ষ্য আইনের 161 ধারা অনুযায়ী রিফ্রেশমেন্ট মেমোরি, অর্থাৎ স্মৃতি পুনরুজ্জীবিত করা, এ বিষয়ে বলা আছে। তো 25 ধারাতে বলা আছে যে, আর 9 ধারাতে বলা আছে যে পুলিশের ডায়েরি বিচার কাজে প্রাসঙ্গিক, অর্থাৎ 9 ধারাতে পুলিশের ডায়েরি বিচার কাজে প্রাসঙ্গিক, এটা হলো সাক্ষ্য আইনে। আর 25 ধারাতে বলা আছে যে আদালত বিচার কাজে প্রাসঙ্গিক, আদালতের বিচার কার্য প্রাসঙ্গিক হতে পারে 25 ধারা। আর 160 ধারাতে বলা আছে যে ইনভেস্টিগেশন অফিসার পুলিশ ডায়েরিতে লিখিত বিষয় সম্পর্কে সাক্ষ্য দিতে পারে। মানে 160 ধারাতে বলা আছে যে ইনভেস্টিগেশন অফিসার মানে তদন্তকারী অফিসার পুলিশ ডায়েরি লিখিত বিষয় সম্পর্কে সাক্ষ্য দিতে পারে। 161তে বলা আছে পুলিশ ডায়েরি ফেলে সাক্ষ্য দিলে জেরা করা যেতে পারে, অর্থাৎ পুলিশের ডায়েরি দেখে সাক্ষ্য দিলে জেরা করা যেতে পারে 161 ধারা অনুযায়ী। বাধ্যতামূলক নিষেধাজ্ঞা কিন্তু বললাম, এটা মোটামুটি শেষ। 183 ধারা অপরাধমূলক মানবাধিকার প্রবেশ, সেটা 100 ধারা এলে মোটামুটি শেষ, এলে মোটামুটি হয়ে গেছে। এখন এটা বলা হবে যে বাদী সত্য ঘোষণা। হ্যাঁ, বাদী সত্য ঘোষণার নিমিত্তে একটি দেওয়ানি মোকদ্দমা দায়ের করে। তো মোকদ্দমা সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পর বাদী আর্জি সংশোধন দরখাস্ত দায়ের করে এই মনে প্রার্থনা করে যে সত্য ঘোষণা শব্দ দেওয়ার পর বাডোয়ারা ও পৃথক সাম শব্দগুলো সন্নিবেশিত হবে। দরখাস্তটি মনোযোগ্য কি? তাহলে দেওয়ানি কার্যবিধি 1908 6 আদেশের সূত্রবিধিতে স্পষ্ট উল্লেখ আছে, মামলার কোনো পর্যায়ে আদালত কোনো পক্ষকে আর্জি জবাবের ন্যায়সঙ্গত সংশোধনের অনুমতি দিতে পারে, তাই দরখাস্তটি মঞ্জুরযোগ্য। আর আর্জি জবাব সংশোধনের ক্ষেত্রসমূহ 6 আদেশের সূত্রবিধিতে এটা করা যায়। তারপরে সুনিষ্ঠ প্রতিকার আইন 1877 9 ধারা অনুযায়ী দায়েরকৃত মোকদ্দমা বি এর বিরুদ্ধে প্রাপ্ত ডিগ্রিমূল নালিশি জমিতে দখল পান, পরবর্তীতে এ নালিশি জমিতে সত্ত্ব দখল পূর্ণতার নিমিত্তে বি এর বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করে।
পরবর্তী মোকদ্দমাটি রেস জুডিকাটা দ্বারা বাড়িত কি সংক্ষেপে আলোচনা করুন। দেওয়ানি কাজবিধি 1908-এর 11 ধারা 4 নম্বর ব্যাখ্যায় পরোক্ষ রেস জুডিকাটার বিষয়ে উল্লেখ করা আছে। বাদী তার মামলার সমর্থনে যে দাবি আর্জিতে উল্লেখ করা উচিত ছিল তা যদি না করে, কিংবা বিবাদী বাদীর দাবি খণ্ডনের যে বক্তব্য রাখা উচিত ছিল তা লিখিত জবাবে উল্লেখ না করে, তাহলে যে বিষয়গুলো উল্লেখ করা উচিত ছিল কিন্তু সুযোগ থাকা সত্ত্বেও তা করা হয়নি, তা উল্লেখ করতে কোনো পক্ষই পরবর্তী কোনো মামলা করতে পারবে না। কারণ এক্ষেত্রে ধরে নেওয়া হবে যে বিষয়গুলো উল্লেখ করা হয় নাই ওই মামলার প্রত্যক্ষ মূল বিষয় ছিল। তাই এই উক্ত সম্পত্তি দাবি করে নতুন আরেকটি মোকদ্দমা দায়ের করতে পারবে না। পরবর্তী মোকদ্দমাটি রেস জুডিকাটা দ্বারা বাড়িতে হবে। অথবা সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 9 ধারা অনুযায়ী যত উপযুক্ত আইনগত পন্থা ব্যতীত কোনো ব্যক্তি তার অনিচ্ছায় স্থাবর সম্পত্তি দখলচ্যুত হলে সে বা তার মাধ্যমে দাবিদার কোনো ব্যক্তি মোকদ্দমা দ্বারা তার দখল পুনরুদ্ধার করতে পারে, যদিও তেমন মোকদ্দমা অন্য কোনো সত্য খাড়া করা হতে পারে। তথাপিও এই ধারার কোনো কিছুই তেমন সম্পত্তির ব্যাপারে নিজের সত্য প্রতিষ্ঠা এবং তার দখল পুনরুদ্ধারের লক্ষ্যে কোনো ব্যক্তির মাধ্যমে মোকদ্দমা রুজুর পথে প্রতিবন্ধক হবে না। তাই উক্ত সম্পত্তি দাবি করে নতুন আরেকটি মোকদ্দমা দায়ের করতে পারে। পরবর্তী মোকদ্দমা রেস জুডিকাটা দ্বারা বাড়িত হবে না। মোকদ্দমার পক্ষ কারণ সংযোজন সংক্রান্ত নিয়মাবলী আলোচনা করুন। মোকদ্দমার পক্ষ কারণ অপসংযোজন আপত্তি কখন করা যায়? এই রূপ কারণ মোকদ্দমা খারিজ হতে পারে কি? মোকদ্দমা পক্ষ সংক্রান্ত নিয়মাবলী দেওয়ানি কার্যবিধি 1908-এর 1 আদেশের 1, 3 ও 8 বিধি অনুসারে কি মোকদ্দমা পক্ষ সংক্রান্ত নিয়মাবলী আলোচনা করা হয়েছে। 1, 3, 8 আদেশ মোকদ্দমা কারণের সংযোজন সংক্রান্ত নিয়মাবলী দেওয়ানি কার্যবিধি 1908-এর 2 আদেশের 3 বিধি অনুসারে মোকদ্দমা কারণ সংযোজন সংক্রান্ত বিধানাবলী আলোচনা করা হয়েছে। তারপর মোকদ্দমার পক্ষ অপসংযোজনের আপত্তি কখন করা যায়? দেওয়ানি কার্যবিধি 1908-এর 1 আদেশের 13 বিধি অনুসারে মোকদ্দমা যে 13 বিধি 13তে ভেজাল 13তে 13 অর্থাৎ মোকদ্দমার পক্ষ অপসংযোজনের আপত্তি করা যায়। তারপর মোকদ্দমা কারণ অপসংযোজনের আপত্তি যখন করা যায়। দেওয়ানি কার্যবিধি অর্থাৎ মোকদ্দমা কারণ অপসংযোজনের আপত্তি যখন করা যায়, তাহলে এটা 2 আদেশের 7 বিধি অনুসারে মোকদ্দমা কারণ অপসংযোজনের আপত্তি কখন করা যায়? এটা 2 আদেশের 7 বিধি অনুসারে। এইরূপ কারণ মোকদ্দমা খারিজ হতে পারে কি না? এইরূপ কারণে মোকদ্দমা খারিজ হতে পারে না। আপত্তি যথাসময়ে উত্থাপিত না হলে তা বর্জন করা হয়েছে বলে গণ্য হবে। এইরূপ কারণে মোকদ্দমা খারিজ হতে পারে না। অর্থাৎ মোকদ্দমা কারণ অপসংযোজন আপত্তি কখন করা যায়? এইরূপ কারণে মোকদ্দমা খারিজ হতে পারে কি না? মোকদ্দমা কারণ অপসংযোজন আপত্তি 2 আদেশের 7 বিধি অনুসারে করা যায়। আর এরূপ কারণে মোকদ্দমা খারিজ হতে পারে কি না? এটা মোকদ্দমা খারিজ হতে পারে না। আপত্তি যথাসময় উত্থাপিত না হলে তা বর্জন করা হয়েছে বলে গণ্য হবে। এই কারণে মোকদ্দমা খারিজ হতে পারে না। সমন জারি একটি দেওয়ানি মোকদ্দমার ভিত্তি ব্যাখ্যা করুন। কখন বিকল্পদে সমন জারি আবশ্যক? বিদেশে বসবাসরত বিবাদীর উপর কীভাবে সমন জারি করা যায়? বিদেশে বসবাসরত বিবাদীর উপর সমন জারি করা যায় 5 আদেশের 25 বিধি অনুসারে। বিকল্প বিদেশে যারা বসবাস করে তাদের প্রতি সমন জারি, আর বিকল্প সমন জারির 5 আদেশের 20 বিধি অনুযায়ী। তাহলে সমন জারি একটি দেওয়ানি মোকদ্দমার ভিত্তি। এটা হলো 5 আদেশে সমন জারিতে আলোচনা করা আছে। দেওয়ানি কার্যবিধি 1908-এর অধীনে কোনো মোকদ্দমা খরচ প্রদান বিধানসমূহ কি? মিথ্যাবাদী বা প্রতিবাদী এর ক্ষেত্রে ক্ষতিপূরণমূলক খরচা প্রদানের বিধানসমূহ আলোচনা করুন। কোনো মোকদ্দমা খরচা প্রদানের বিধানসমূহ 25 ধারা মোকদ্দমা সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ ইন্টারপ্রেটার মোকদ্দমা। মিথ্যাবাদী বা প্রতিবাদীর ক্ষেত্রে ক্ষতিপূরণমূলক মোকদ্দমা খরচা প্রদানের বিধানসমূহ, এটা 25-এর ধারা মোকদ্দমার ক্ষতিপূরণ খরচ সম্পর্কে বলা হয়েছে। 25-এর ধারায় মোকদ্দমা ক্ষতিপূরণ খরচ সম্পর্কে বলা হয়েছে। অস্থায়ী নিষেধাজ্ঞা দরখাস্ত বিবেচনার ক্ষেত্রে আদালতের জন্য অনুসরণীয় নীতিসমূহ কী কী সংক্ষেপে আলোচনা করুন। অস্থায়ী নিষেধাজ্ঞা দরখাস্ত বিবেচনার ক্ষেত্রে আদালতের জন্য অনুসরণীয় নীতিসমূহ দেওয়ানি কার্যবিধি 1908-এর 39 আদেশের 1 বিধি মোতাবেক অনুসরণীয় নীতিসমূহ আলোচনা করা হয়েছে, অর্থাৎ 39 আদেশের 1 বিধি এটা আলোচনা করা হয়েছে। কোর্ট প্রসেস দ্য ডিসক্রিপশন টু আনডু ইনজাস্টিস কজ টু ম্যান পাবলিক অ্যান্ড সিটিজেন অফ স্টেট অ্যান্ড কোর্ট মাস্ট এক্সারসাইজ দ্যাট ডিসক্রিপশন। দেওয়ানি কার্যবিধি 1908-এর 12 আলোকে বক্তব্যটি যথাযথ মূল্যায়ন করুন। দেওয়ানি কার্যবিধি 1908-এর 151 অনুযায়ী ন্যায় বিচারের স্বার্থে অথবা আদালতের কার্যপ্রণালী অপব্যবহার প্রতিরোধে প্রয়োজনীয় আদেশ দানের ব্যাপারে আদালত যে অন্তর্নিহিত ক্ষমতা রয়েছে তা এই আইনের কোনো বিধানের দ্বারা সীমাবদ্ধ বা কোনোভাবে প্রভাবিত হবে না। 151 ধারার বক্তব্য অনুযায়ী আদালত অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করে
প্রয়োগ করতে পারবে নিম্নোক্ত ক্ষেত্রে: ন্যায় বিচারের স্বার্থে, আদালতের কার্যপ্রণালী অপব্যবহার প্রতিরোধে। দুটি ক্ষেত্রে ছাড়া অন্য অন্য কোথাও তার অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করতে পারবে না। নিচে তা ব্যাখ্যা করা হলো: আদালত ন্যায় বিচারের স্বার্থে 151 ধারার অধীনে সহজাত ক্ষমতা নিম্নোক্ত ক্ষেত্রে প্রয়োগ করতে পারে: যে ক্ষেত্রে প্রতিকার লাভের অন্য কোনো উপায় থাকে না বা আইনে সুস্পষ্ট কোনো প্রতিকার উল্লেখ নেই। এক, যে ক্ষেত্রে প্রতিকার লাভের অন্য কোনো উপায় থাকে না বা আইনে সুস্পষ্ট কোনো প্রতিকারের উল্লেখ নেই, আদালতে এই পক্ষগণের উপর প্রতারণা করা হলে, মানে আদালত বা পক্ষগণের উপর প্রতারণা করা হলে, তারপরে দেওয়ানি কাজবিধি রেপ স্টে অফ স্যুট, মানে মামলা স্থগিত ধারার পরে দায়েরকৃত মোকদ্দমা স্থগিত রাখা প্রয়োজনে কিংবা 10 ধারা অনুযায়ী আদেশ দেওয়া যাচ্ছে না, এরূপ ক্ষেত্রে 151 ধারা প্রয়োগ করা যাবে। তারপর উপযুক্ত মোকদ্দমা 39 আদেশের 1 ও 2 বিধি অনুযায়ী অস্থায়ী নিষেধাজ্ঞা দিতে পারে। তারপর বিবিধ মামলার অন্তর্বর্তী আদেশ দেওয়া যাবে। আদালত নিকট যদি প্রতীয়মান হয় যে মামলা আর্জি বাতিলযোগ্য কিন্তু 7 আদেশের 11 বিধিতে উল্লিখিত কারণ প্রযোজ্য হচ্ছে না, তখন আদালত 151 ধারায় ক্ষমতা প্রয়োগ করে আর্জি বাতিল করতে পারে। আদালতের কার্যপ্রণালী অব্যবহার প্রতিরোধ। আদালতের কার্যপ্রণালী অব্যবহার প্রতিরোধে আদালত 151 ধারার ক্ষমতা ব্যবহার করে ন্যায় বিচার নিশ্চিত করতে পারবে। এক্ষেত্রে কোনো প্রকার বাধা দেওয়া যাবে না। পক্ষের কোনো ত্রুটি না থাকা সত্ত্বেও যদি পক্ষের ভোগান্তি হয় তাহলে আদালত নিশ্চুপ থাকবে না, বরং 151 ধারার ক্ষমতা প্রয়োগ করবে। এ প্ল্যান ক্যান বি রেজেক্টেড অনলি অন দ্য গ্রাউন্ড স্টেট ইন দ্য রুল। দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর অর্ডার 7 রুল 11 151 ধারা আলোকে মন্তব্যটি ব্যাখ্যা করুন। তাহলে দেওয়ানি কাজবিধি 1908 এর 7 আদেশের 11 বিধি অনুযায়ী 4টি কারণে মোকদ্দমা আর্জি খারিজ হয়। যে ক্ষেত্রে এটি মামলার কারণ প্রকাশ করে নাই, যে ক্ষেত্রে দাবিকৃত প্রতিকার কম মূল্যায়িত হয় এবং আদালত নির্দেশ অনুযায়ী বাদী নির্ধারিত সময়সীমার ভেতরে তা শুদ্ধ করতে ব্যর্থ হয়েছে, যে ক্ষেত্রে দাবিকৃত প্রতিকারের সঠিক মূল্যায়িত হয়েছে কিন্তু আর্জি দরকার অপেক্ষা কম মূল্যে স্টাম্পযুক্ত কাগজ লেখা হয়েছে এবং নির্ধারিত সময়ের ভিতরে আদালতের নির্দেশ অনুযায়ী বাদী স্টাম্প কাগজ সরবরাহ করতে ব্যর্থ হয়। 4 নম্বর হচ্ছে যে ক্ষেত্রে আর্জির বিবৃতি হতে মামলা যে কোনো আইন দ্বারা বাড়িতে বলে প্রতীয়মান হয়, তবে সত্য হলো যে মামলার সঠিক মূল্যবান বা দরকারি স্টাম্প পেশ করার জন্য আদালত দ্বারা নির্ধারিত সময় 21 দিনের অতিরিক্ত হবে না। আদালতের নিকট যদি প্রতীয়মান হয় যে মামলা আর্জি বাতিলযোগ্য কিন্তু 2711 বিধিতে উল্লিখিত কারণ প্রযোজ্য হচ্ছে না, তখন আদালত 151 ধারার ক্ষমতা প্রয়োগ করে আর্জিটি বাতিল করতে পারে। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 কোন অবস্থায় একটি দলিল বাতিল করা যায় উদাহরণ ব্যাখ্যা করুন। এটা আছে 39 ধারাতে। তারপর নাবালককে সম্পত্তি 2 লাখ টাকা বিক্রয়ের জন্য তার অনুমোদিত অভিভাবক, মানে অনুমোদনহীন LM এর সাথে বিক্রয় চুক্তি দলিল নিবন্ধন করে 1 লাখ টাকা গ্রহণ করে, কিন্তু কে সাফল্য অর্জন পর নির্দিষ্ট তামাদি মেয়াদে দলিলটি বাতিলের জন্য মোকদ্দমা দায়ের করে। দলিলটি বাতিলযোগ্য কি এটা আলোচনা করো। অবশ্যই বাতিলযোগ্য। এটা হলো 25 ধারা অনুযায়ী দলিলটি বাতিলযোগ্য। সুনির্দিষ্ট প্রতিকার আইন বিধান অনুসারে কখন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করা যেতে পারে? 56 ধারা অনুযায়ী 11টি ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করা যেতে পারে। আধুনিক মোকদ্দমা ব্যবস্থা মধ্যস্থতার ও প্রয়োজনীয়তা বর্ণনা করুন। এটা হলো 89 এর এ থেকে 89 এর ই ধারার মধ্যে। বাংলাদেশ এটা তো আছেই, সমস্যা নাই। তামাদি আইন 1908 এর বিধান অনুসারে একটি চলমান মোকদ্দমার নতুন বাদী বা বিবাদী পক্ষের সংযোগ বা প্রতিস্থাপনের প্রভাব সংক্ষেপে আলোচনা করুন। 22 ধারা অনুযায়ী আলোচনা করতে হবে এটা। নতুন বাদী বা বিবাদীকে পক্ষভুক্ত করার ফলাফল। তারপরে দি সিভিল কোড অ্যাক্ট 1887 গোষ্ঠী সমালোচনা করুন। এটা দরকার নাই, আগের দ্বারা এটা দিয়ে দিছি। তারপর হচ্ছে একটি অপরাধের শাস্তি শুধু জরিমানা, কিন্তু ম্যাজিস্ট্রেট শাস্তি প্রদানকালে জরিমানা অনাদায়ে দোষী ব্যক্তিকে 7 দিনের কারাবাস আদেশ দেন। এই আদেশটি কি সঠিক? মানে 33 ধারা জরিমানা আদায় কারাদণ্ড উক্ত অপরাধের জন্য নির্দিষ্ট কারাদণ্ডের 1/4 এর বেশি হবে না। শুধুমাত্র অর্থ প্রদান করলে জরিমানা অনাদায় কারাদণ্ড নিজস্ব ইখতিয়ারের বাইরে হবে না। ও ম্যাজিস্ট্রেট কর্তৃক দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার পদ্ধতি বর্ণনা করুন। দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি আসামির শাস্তি প্রদানের একমাত্র ভিত্তি হতে পারে কি? 164 দোষ স্বীকারোক্তিমূলক 364 ধারা ম্যাজিস্ট্রেট কর্তৃক দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার পদ্ধতি বর্ণনা করা হয়েছে। আর দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি আসামির শাস্তি প্রদানের একমাত্র ভিত্তি হতে পারে না। 5 BLD 318 নম্বর পৃষ্ঠের মামলা এটা। তদন্তকারী কর্মকর্তা কর্তৃক ডায়েরিতে কী কী বিষয় অন্তর্ভুক্ত থাকবে? কোনো ফৌজদারি আদালত তদন্ত বা বিচার চলাকালে কোনো মামলা পুলিশ ডায়েরি সে পাঠাতে পারেন কি? ফৌজদারি কার্যবিধি 1898 এর 172 ধারা তদন্ত কর্মকর্তা কর্তৃক পুলিশ ডায়েরি কথা বর্ণিত হয়েছে।
কোনো ফৌজদারি আদালত তদন্ত বা বিচার চলাকালে কোনো পুলিশ ডায়েরি সে পাঠাতে পারে কিনা? অবশ্যই পারে। ফৌজদারি আদালত তদন্ত বা বিচার কোনো মামলা পুলিশ ডায়েরি সে পাঠাতে পারেন। ফৌজদারি কার্যবিধি 1898 172 ধারা বলা হয়েছে যে কোনো ফৌজদারি আদালত উক্ত আদালতের অনুসন্ধান বিচারাধীন মামলার পুলিশ ডায়েরি সে পাঠাতে পারেন এবং এই ডায়েরি সংশ্লিষ্ট মামলার সাক্ষ্য প্রমাণ রূপে গ্রহণ না করে অনুসন্ধান যা বিচারের সহায়ক হিসেবে ব্যবহার করতে পারেন। মীমাংসাযোগ্য মীমাংসা অযোগ্য অপরাধ নিরূপণ করা যায় আদালতের অনুমতি সাপেক্ষে। মীমাংসাযোগ্য 3টি অপরাধ দেখুন। দাঙ্গা, এটা হলো বেআইনি সমাবেশ বা উগ্রতা, এটা মীমাংসা করা যায়। মানে দাঙ্গা মানে বেআইনি সমাবেশে উগ্রতা প্রয়োগ করলে এটা মীমাংসা করা যায়। তারপর হচ্ছে 147 দাঙ্গা শাস্তি 2 বছর অর্থদণ্ড বা উভয়দণ্ড। তারপরে হচ্ছে দাঙ্গা সংগঠন করা, এটা হচ্ছে শাস্তি 3 বছর, এটাও মীমাংসা করা যায়। আর 324 আছে যে হলো যে 324 যে এই যে 320 যে আঘাত আছে গুরুতর আঘাত, সেটা শাস্তি হলো 3 বছর সশ্রম বা বিনাশ্রম অথবা অর্থদণ্ড বা উভয়দণ্ড হতে পারে। এটাও মীমাংসাযোগ্য। এটা প্রথম দ্বিতীয় শ্রেণী বা বিচার ক্ষমতা যোগ্যতা সম্পন্ন বিচার যে কোনো আদালত করতে পারে, এটাও মীমাংসা করা যায়। চারশো 97 এক ধারায় বলা আছে জামিনের অযোগ্য অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তি থানার অফিসার ইনচার্জ মানে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার হলে কিংবা আটক থাকলে আদালত হাজির হলে কিংবা আদালতে হাজির করা হলে আদালত তাকে জামিনে মুক্তি দিতে পারে। মে বি রিলিজড অন বেল। তবে আসামির মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে দোষী হওয়ার সম্ভাবনা থাকে, আদালত তাকে মুক্তি দিবে না। শ্যাল নট বি রিলিজড অন বেল। তবে আসামি যদি 16 বছর কম বয়স্ক হয় কিংবা স্ত্রীলোক হয় কিংবা পীড়িত হয় কিংবা অক্ষম হয়, তাহলে আদালত তাকে জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দিতে পারে। মে ডাইরেক্ট বি রিলিজড অন বেল। চারশো 1 কেতে আছে অনুসন্ধান, আর 401 এলতে আছে কে এল অনুসন্ধান ও তদন্ত, এটা আছে। আর দি রাইট অফ সেলফ ডিফেন্স ক্যান নট বিং এ ডিফেন্সিভ রাইট বি প্লিডার অর দ্য অ্যাভেলড অ্যাজ দ্য প্রিটেক্সট ফর ভিন্ডিটেক্ট মানে অ্যাগ্রেসিভ অর দ্য রিট্রিবিউটিভ পারপোজ অফ অফেন্স। পেনাল কোড 1860 বিধান অনুযায়ী ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগের সীমা আলোচনা করুন। 99 থেকে 106 ধারা অনুযায়ী প্রতিরক্ষার জন্যে নিজের পক্ষে বা প্রতিহিংসা পরায়ণ হয়ে এই উদ্দেশ্যে কাজে লাগিয়ে আক্রমণাত্মক বা অপরাধের প্রতিশোধ নেওয়ার জন্য আত্মরক্ষার ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার নয়। তার মানে দণ্ডবিধি 1860 99 থেকে 106 ধারা অনুযায়ী প্রতিরক্ষার জন্য নিজের পক্ষে বা প্রতিহিংসা পরায়ণ হয়ে এই অজুহাত কাজে লাগিয়ে আক্রমণাত্মক অপরাধের প্রতিশোধ নেওয়ার জন্য আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। কোন অপরাধে প্ররোচনাকারী ব্যক্তি অপরাধটি সংগঠিত না হলেও শাস্তি পেতে পারেন কি? দণ্ডবিধি 1860 108 ব্যাখ্যা 2 অনুযায়ী সাহায্য বা অপরাধের প্রস্তাব দেওয়া অপরাধটি সংগঠিত হওয়ার দরকার নেই। 108 2 নম্বর ব্যাখ্যায় বলা আছে যে সাহায্য বা অপরাধের প্রস্তাব দেওয়া অপরাধ সংগঠিত হওয়ার দরকার নেই, মানে কোনো অপরাধে প্ররোচনাকারী ব্যক্তি অপরাধটি সংগঠিত না হলেও শাস্তি পেতে পারেন কি না। তাহলে দণ্ডবিধি 1860 108 ধারায় 2 নম্বর ব্যাখ্যায় বলা আছে সাহায্য বা অপরাধের প্রস্তাব দেওয়াই অপরাধ, সংগঠিত হওয়ার দরকার নেই। এ জনতা কর্তৃক আক্রান্ত হয়, উক্ত জনতাকে হত্যা করার উদ্যোগ নেয়। জনতার মধ্যে কয়েকজন শিশু ছিলেন, গুলি চালিয়ে একজন শিশু মারা যান। সংশ্লিষ্ট আইনের আলোকে এর দায় নিরূপণ করুন। ঘটনার বিবরণ: এ জনতা কর্তৃক আক্রান্ত হয়, উক্ত জনতা তাকে হত্যা করার উদ্যোগ নেয়। জনতার মধ্যে কয়েকজন শিশু ছিল, গুলি চালিয়ে একজন শিশু মারা যায়। বিশেষ বিষয়: সংশ্লিষ্ট আইনের আলোকে এর দায় নিরূপণ করুন। আইন অনুযায়ী পর্যালোচনার সিদ্ধান্ত: দণ্ডবিধি 1860 106 ধারা অনুযায়ী ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে যদি আক্রমণকারী ছাড়াও কোনো নিরপরাধ ব্যক্তির ক্ষতির ঝুঁকি নিতে হয়, তাহলে অধিকার প্রয়োগ করা যাবে। তাই কোনো অপরাধ করে নাই। অপরাধমূলক ষড়যন্ত্র, বেআইনি সমাবেশ, চুরি সংজ্ঞায়িত করুন। অপরাধমূলক ষড়যন্ত্র 120 এ আছে অপরাধমূলক ষড়যন্ত্র, আর 120 হলো অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি। 141 বেআইনি সমাবেশ, 143 বেআইনি সমাবেশের শাস্তি 6 মাস বা 500 টাকা জরিমানা। 140 হলো মারাত্মক অস্ত্র সহকারে বেআইনি সমাবেশ অংশগ্রহণ করা। 378 চুরি, 379 চুরির শাস্তি, 380 হলো
বাসগৃহে চুরি 381-তে বাসগৃহে চুরির শাস্তি, 382-তে বাসগৃহে চুরির শাস্তি। আচ্ছা, দি পেনাল কোড 1860 অনুযায়ী চোরাই মাল সংজ্ঞায়িতকরণ। এ রাতের আধারে বিয়ের বসত ঘরে চুরি করে, পরের দিন সকালে এ চোরাই মাল সহ ধৃত হন। এর অপরাধ দণ্ডবিধি 1860-এর কোন ধারায় শাস্তিযোগ্য? আপনার উত্তর সপক্ষে যুক্তি দিন। দণ্ডবিধি 1860-এর 410 ধারায় হলো চোরাই মালের সংজ্ঞা দেওয়া আছে। 457 ধারায় বলা আছে যে কারণে দণ্ডনীয় অপরাধ করার উদ্দেশ্যে সংগোপনে ঘরে অনধিকার প্রবেশ বা শীত কেটে গৃহ প্রবেশ করলে চুরি হলে 10 বছর 14 বছর পর্যন্ত এবং অর্থদণ্ড। আত্মহত্যা করলে তো বেঁচে গেল, আত্মহত্যা করলে তো বেঁচে গেলে তো ভুগবি। তাহলে 300 এটা বলা আছে, ব্যাখ্যা করুন। তাহলে এটা হচ্ছে 309 ধারাতে বলা আছে। আর একজন ব্যক্তি তার নিজের সম্পত্তি চুরির দায়ে দোষী সাব্যস্ত হতে পারেন কিনা, এটা হচ্ছে 378 ধারা অনুযায়ী হতে পারেন, মানে নিজের জিনিস নিজে চুরি করলে দোষী সাব্যস্ত হতে পারেন। একদল প্রতিবাদকারী ABCDE একটি সভা পণ্ড করবেন এই মর্মে পরিকল্পনা করেন। এর সরাসরি মঞ্চে পাথর নিক্ষেপ করেন, সেই সময় BCDE এবং F স্লোগান দিয়ে থাকেন এবং অংশগ্রহণকারীদের বাধা দেন। এর অপরাধ তার শাস্তি উল্লেখ করুন। BCD এবং F এর সাথে কোনো একই অপরাধে অভিযুক্ত করা যাবে কি? দণ্ডবিধি 1860-এর আলোকে ব্যাখ্যা করুন। এখানে হলো আইন অনুযায়ী পর্যালোচনা। এর অপরাধ দণ্ডবিধি 1860-এর 146-এর দাঙ্গা রাউটিং ধারা 147 শাস্তি হলো 2 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা অভয়দণ্ড। BCDF-কে এর সাথে একই অপরাধে অভিযুক্ত করা যাবে। ZB এর একটি ঘুড়ি ZB এর ঘুড়ি নিয়ে পালাচ্ছেন এমন একটি ছবি আঁকেন। এই বিশ্বাসে জন্মানোর উদ্দেশ্য ছিল যে ZB এর ঘড়ি চুরি করেছেন। এক্ষেত্রে কর্তৃক কোনো অপরাধ সংঘটিত হয়েছে কি? এর দায় ব্যাখ্যা করুন এবং সেই সাথে 3টি ব্যতিক্রম উল্লেখ করুন যার প্রেক্ষিতে এর কাজ অপরাধ হিসেবে পরিগণিত হবে না। এরা আইন অনুযায়ী পর্যালোচনার সিদ্ধান্ত। 499 ধারা মানহানি। আর মানহানি হবে না, বিপরীতটা হচ্ছে জনগণের কল্যাণে কারো প্রতি সত্য দোষারোপ করলে তাতে মানহানি হবে না। তারপর যে কোনো জনসমস্যার সম্পর্কে কোনো ব্যক্তির আচরণ সম্পর্কে সৎবিশেষ অভিমত প্রকাশ করা মানহানি সামিল নয়। তারপর কোনো ব্যক্তি কর্তৃক তার বা অন্য কারো স্বার্থ রক্ষাতে দোষারোপ করা মানহানি নয়। ফ্যাক্ট ইন ইস্যু পেনাল কোড শাস্তির পরিমাণ 406 ধারায় অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি হলো 406 ধারায় 3 বছর পর্যন্ত অর্থদণ্ড বা উভয়দণ্ড। 420 ধারা আছে হলো 7 বছর পর্যন্ত অর্থদণ্ড। আর ফ্যাক্ট ইন ইস্যু অ্যান্ড রেলিভেন্ট ফ্যাক্ট আর নট সেম। আপনি কি একমত? বিচার্য বিষয় প্রাসঙ্গিক বিষয় এক নয়, আমি এই কথার সাথে একমত। কারণ সাক্ষ্য 1872 3 ধারায় বলা হয়েছে বিচার্য বিষয়ে শব্দগুলো অর্থ হবে এমন কোনো ঘটনা যা হতে স্বভাবতই অথবা অপর কোনো ঘটনার সাথে সংশ্লিষ্ট হয়। মানে বিচার্য বিষয়ে শব্দগুলোর অর্থ শব্দগুলো হবে এমন কোনো ঘটনা যা হতে স্বভাবতই অথবা অপর কোনো ঘটনার সাথে সংশ্লিষ্ট হয়ে কোনো একটি মামলার দাবিকৃত বা অস্বীকৃত কোনো অধিকার, দায় অথবা অক্ষমতার অস্তিত্বহীনতা প্রকৃতি বা পরিমাণ অবশ্যম্ভাবী রূপে প্রতীয়মান হয়। তো বিচার্য বিষয়ে শব্দগুলোর অর্থ হবে এমন কোনো ঘটনা যা হতে স্বভাবতই অথবা অপর কোনো ঘটনার সাথে সংশ্লিষ্ট হয়ে কোনো একটি মামলার দাবিকৃত বা অস্বীকৃত কোনো অধিকার, দায় অথবা অক্ষমতার অস্তিত্বহীনতা প্রকৃতি বা পরিমাণ অবশ্যম্ভাবী রূপে প্রতীয়মান হয়। আর ব্যাখ্যা হচ্ছে দেওয়ানি কার্যবিধি সম্পর্কে বর্তমান প্রচলিত কোনো আইনের বিধান মোতাবেক যখনই কোনো আদালত কোনো ঘটনার সম্পর্কে প্রশ্ন লিপিবদ্ধ করেন তখন অনুরূপ প্রশ্নের উত্তরে যে ঘটনার সমর্থন বা অস্বীকার করা হয় তা হলো বিচার্য বিষয়। উদাহরণ, বিকে হত্যা করার অপরাধে অভিযুক্ত হলো। বিচারের সময় নিম্নলিখিত ঘটনাগুলো বিচার্য বিষয় হতে পারে। বিয়ের মৃত্যু ঘটিয়েছে। বিয়ের মৃত্যু ঘটাবার ইচ্ছা করেছিল। বিয়ের নিকট হতে উস্কানি পেয়েছিল। যে কাজের দ্বারা বিয়ের মৃত্যু ঘটিয়েছে তা করার সময় মানসিক বিকার দরুন তার প্রকৃতি উপলব্ধি করতে অক্ষম ছিল। আবার প্রাসঙ্গিকটা হলো একটা বিষয়কে অন্য একটি প্রাসঙ্গিক তখনই বলা যায় যখন একটি অপরটির সাথে এই আইনের বিষয়ে প্রাসঙ্গিকতা বিষয়ক বিধানগুলিতে উল্লেখিত বিভিন্ন উপায়ের ভেতর যে কোনো একটি উপায়ে যুক্ত থাকে। তাহলে প্রাসঙ্গিক হচ্ছে একটি বিষয়কে অন্য একটি প্রাসঙ্গিক তখনই বলা যায় যখন একটি অপরটির সাথে এই আইনের বিষয়ে প্রাসঙ্গিকতা বিষয়ক বিধানগুলোতে উল্লেখিত বিভিন্ন উপায়ের ভেতর যে কোনো একটি উপায়ে যুক্ত থাকে।
কোনো ব্যক্তিকে সাক্ষীরূপে আহ্বান করা না গেলে তার বিবৃতি কীভাবে মামলা প্রাসঙ্গিক হতে পারে? সাক্ষ্য আইন আলোকে আলোচনা করুন। তাহলে 32 ধারা হলো 4টি ক্ষেত্রে, 33 ধারা হলো 5টি ক্ষেত্রে একই ব্যক্তি সাক্ষী হিসেবে আহ্বান করা যায়। সেটা হচ্ছে মারা গেলে, নিখোঁজ হয়ে গেলে, তারপরে তাকে আনা ব্যয় সাপেক্ষ হলে, এবং তাকে আনা ব্যয় সাপেক্ষ ব্যাপার হলে, আর হচ্ছে তাকে যদি কোনো লোক যদি আটকিয়ে রাখে। মক্কেল অ্যাডভোকেট বি চেম্বারে যান এবং একটি জাল দলিল দাখিল করে সম্পত্তি দখল নিতে চায় এবং আমার পক্ষে এই বিষয়ে একটি দেওয়ানি মামলা করার জন্য আপনাকে অনুরোধ করছি। এই তথ্য প্রকাশের গোপনীয়তা নীতি দ্বারা সংরক্ষিত কি? আমরা জানি যে পেশাগত যোগাযোগ সাক্ষ্য আইনের 126 ধারা পেশাগত যোগাযোগ আছে। তো স্টেবল ডাজ নট অপারেট টু দ্য এক্সটিংগুইশ রাইট, ব্যাখ্যা করুন। এটা 115 ধারা মতে। সাক্ষ্য আইনের 101 ধারা মোতাবেক এক্সের দাবি প্রমাণের দায় এক্সকে নিতে হবে। 105 ধারা অনুযায়ী এ বি ওয়াই জেড তাদের সম্পত্তির বিষয়ে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার সুরক্ষার ও পাল্টা দাবির সময় প্রমাণের দায় এ বি ওয়াই ও জেডকে নিতে হবে। এভিডেন্স অ্যাক্ট 1872 সংসদের বিধান উল্লেখে নিচের প্রশ্নগুলো উত্তর দিন। যেসব ঘটনা অন্যভাবে প্রাসঙ্গিক নয় সেগুলো কখন প্রাসঙ্গিক হয়? একটু উদাহরণ দিন। এটা হলো 11 ধারা অনুযায়ী। যেসব ঘটনা অন্যভাবে প্রাসঙ্গিক নয় সেগুলো কখন প্রাসঙ্গিক হয়? 11 ধারা অনুযায়ী। অধিকার প্রথার অস্তিত্ব, এটা হলো 13 ধারা অনুযায়ী। আর সাক্ষীকে অশ্লীল ও কুৎসাজনক প্রশ্ন করলে আদালত করণীয় কি? এটা হলো 151 ধারা অনুযায়ী।